আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা বন্দি পাঠশালা থেকে একটা স্পেশাল লাইভে চলে আসছি। তো আজকের লাইভটাকে কেন আমরা স্পেশাল বলতেছি, কারণ আজকের আমার পাশে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছ তোমরা সবাই, ওরা সবাই অনেক বেশি স্পেশাল এবং তোমরা প্রত্যেকেই এই প্রতিটা মানুষকে চেনো, রাইট? আমার পাশে যে মানুষ আছে তুমি দেখতেই পাচ্ছ, আমাদের রাজীব ভাইয়া আছেন। এই প্রথমবারের মতো রাজীব ভাইয়া আমাদের সাথে আমাদের বন্দি পাঠশালাতে লাইভে আসছে। তো এটা আসলে বন্দি পাঠশালার জন্য একটা হিস্টোরিক্যাল ডে। এই দিনটা আমরা আসলে স্মরণীয় করে রাখতে চাই তোমাদের সবার সাথে। এবং আজকে আমরা খুবই স্পেশাল একটা গাইডলাইন সেশন নিয়ে আমরা তোমাদের সামনে আসছি। খুবই স্পেশাল একটা প্রোগ্রামের লঞ্চিং লাইভ নিয়ে আমরা আজকে তোমাদের সামনে আসছি। তো আজকের এই যে লাইভ সেশনটা কেন আসলে এত বেশি ইম্পর্ট্যান্ট, এত বেশি গুরুত্ব বহন করে, আমি একটু শুরুতেই তোমাদেরকে বলে নেই। দেখো, আজকে আমার পাশে যে মানুষগুলো আছে, এই যে রাতুল আছে, ফারদিন আছে, আমি এবং আমাদের যে রাজীব ভাই, সদ্য রাজীব ভাই যে আমার পাশে আছেন, আমরা প্রত্যেকেই এখন পর্যন্ত অনেক 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 টপার মেক করছি। সেটা হয়তো আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে করছি, রাইট? আমাদের যেটা এখন পর্যন্ত, আমি যদি বলি, আমি রাতুল, রাজীব ভাইয়া প্রচুর বুয়েটিয়ান টপার বানিয়েছি, বুয়েট ফার্স্ট বানিয়েছি, ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট বানিয়েছি, মেডিকেল ফার্স্ট বানিয়েছি। বাট সেটা প্রত্যেকটাই হয়তো ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে করেছি। বাট এইবারই প্রথমবারের মতো আমরা সব টপ টায়ারের টিচারগুলোকে একত্র করে বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ারিং কোর্স তোমাদেরকে উপহার দিতে যাচ্ছি। সো ইনশাল্লাহ তোমাদের এইচএসসি 25 ব্যাচের যারা আছো, তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্নযাত্রায় সব থেকে বেস্ট ডিসিশন হবে আমাদের এই ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটিতে যুক্ত হওয়া। তো আজকে আমাদের সাথে আরও একজন মানুষ আছেন, যাকে তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ না। সেই মানুষটা কিছুক্ষণ পরেই আমাদের সাথে যুক্ত হবে ইংল্যান্ড থেকে, যে কিনা ইংল্যান্ড থেকে তোমাদেরকে ফিজিক্স পড়াবেন। তো তোমরা সবাই গেস করতে পারতেছো সেই মানুষটাকে। তো আমরা আসলে বাংলাদেশের বেস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির একটা পারফেক্ট কম্বিনেশন নিয়ে তোমাদের জন্য আমাদের এই ইঞ্জিনিয়ারিং কোর্সটা লঞ্চিং করেছি। তো আমি শুরুতেই আমাদের রাজীব ভাইয়ের কাছে যাব, যে মানুষটার জন্য আসলে আজকের লাইফটা অনেক বেশি গ্লোরিফাই হয়েছে। আজকের আমাদের যে ফ্রেমটা তোমরা দেখতেই পাচ্ছ, এই ফ্রেমে যে মানুষটার জন্য ফ্রেমটা অনেক বেশি উজ্জ্বল আলোকিত হয়ে আছে, সেই মানুষটার কাছে আমরা একটু যাব, যে রাজীব ভাইয়া মানে আমাদের সাথে থাকতেছেন এই প্রোগ্রামে। এটাতেই আসলে আমরা অনেক বেশি প্রাউড ফিল করতেছি, আমরা অনেক বেশি মোটিভেট ফিল করতেছি। বিকজ এই মানুষটার উপর আমরা সবাই, এর থেকে সবাই এই মানুষটার উপর চোখ বন্ধ করে আমরা ভরসা রাখতে পারি। আমাদের প্রত্যেকের ভরসার জায়গা, ভরসার যে প্রতীক, সেটাই হচ্ছে আমাদের রাজীব ভাইয়া। এবং রাজীব ভাইয়া আমাদের এবার ইঞ্জিনিয়ারিং কোর্সে পুরো দায়িত্ব নিয়ে থাকবেন। এই কোর্সটাকে কিভাবে বেস্ট কোর্স বাংলাদেশে বানানো যায়, সেটা পুরোপুরি দায়িত্ব থাকবে আমাদের রাজীব ভাইয়া, আমাদের চিন্ময় ভাইয়া, আমাদের রাতুল ভাইয়া, আমাদের ফারদিন ভাইয়ার উপর। আর সাথে আমি তো তোমাদের সাথে আছি। তো রাজীব ভাইয়ার সাথে আমরা একটু রাজীব ভাইয়ের কাছ থেকে শুনবো যে রাজীব ভাইয়া এই জার্নিটা আমাদের আসলে কেমন হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? প্রথমে বলে রাখি, আমি আজকে রেড টি শার্ট পরে আসছি। রেড টি শার্ট পরে আসার কারণ হচ্ছে আমাকে যেন একটু আলাদাভাবে চেনা যায়, দেখা যায়, এই জন্য। তো আমার সাথে যারা আছে তারা অলরেডি এই লাইভের মানে এই স্ক্রিনটাকে অলরেডি গ্লোরিফাই করে ফেলছে। তো আমি পার্সোনালি বিশ্বাস করি টপার আসলে মেক করা যায় না। এই জিনিসটা মাথায় রাখো, টপার মেক করা যায় না। টপার একটা প্রসেসের ভেতর দিয়ে যায়, যে প্রসেসে তারা বিভিন্ন স্টেশনে গিয়ে থামে, বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে থামে, এবং সেখান থেকে গিয়ে সে কিছু লাইট পায়, আলো পায়। আমাদের কাজ হচ্ছে আমরা একটা জাস্ট আলো তার হাতে ধরায় দেওয়ার ট্রাই করি, একটুকু সে ধীরে ধীরে আগায় যেতে থাকে। তো খেয়াল করে দেখো যে মাঝে মাঝে এমন হয়েছে যে টপ করছে আমার স্টুডেন্ট না। সো আমি পার্সোনালি এটা বিশ্বাস করি না, বাট আমরা যেটা করতে পারি, আমরা তোমাকে বেস্ট আলোটা তোমার হাতে ধরায় দেওয়ার চেষ্টা করতে পারি। আলটিমেটলি তোমাকেই পড়তে হবে। আমরা কি করতে পারি, আমাদের এক্সপেরিয়েন্স আছে, লাখ লাখ স্টুডেন্ট পড়াইছি, এক্সপেরিয়েন্স আছে। আমরা জানি কোন জায়গাটায় ভুল হয় এবং কোন জায়গাটায় একটু যদি আমরা একটু ইফোর্ট দিই, যে জায়গাটায় গিয়ে ভালো করতে পারি। ওকে, সো আমাদের কাজ হলো এইটা। সো ভাই একটা কিন্তু কথা বলছে যে রাজীব ভাই এই কোর্সটাতে দায়িত্বে আছে, ব্যাপারটা কিন্তু তা না। একটা জিনিস মাথায় রাখবা, আমি কিন্তু ইঞ্জিনিয়ার না, আমি ডক্টর। আমার স্পেশালিটি কোথায়? আমার স্পেশালিটি কিন্তু বায়োলজি। দেখো, আমি কিন্তু ফিজিক্স পড়াই না, কেমিস্ট্রি পড়াই না, জিকে পড়াই না, ইংলিশ পড়াই না। প্রথম দিন থেকে আমার স্টুডেন্টরা আমারে বলতো, ভাই আপনি একটা কমপ্লিট মেডিকেল ব্যাচ নিয়ে আসেন। আমি কেন করতাম না? এর কারণ হলো যে আমার সাবজেক্টটা অলরেডি একটা মানে যেটা অতল সমুদ্রের মতো। আমি যদি ওই তলানি স্পর্শ করতে যাই, তাহলে আমার সারাটা জীবন লেগে যাবে, তারপর আমি তলানি পর্যন্ত পৌঁছাইতে পারবো না। সো সবসময় আমি একটা জায়গায় থাকতাম। সো এই সময় যখন আমি ভাবতেছিলাম যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কেমিস্ট্রি বেস্ট কে হবে,
আমার মাথায় তো এই মানুষটারই নাম চলে আসছে। আমি যখন ভাবতেছিলাম যে ফিজিক্সের জন্য অফলাইনে স্টুডেন্টরা কেমন সার্ভিস পায়, বেস্ট টিচার কী হবে, তখন আমার রাতুলের কথা মাথায় চলে আসছে। সো এইভাবে কিন্তু আমরা বেস্ট টিচারগুলো কালেক্ট করছি। ব্যাপারটা এমন না যে আমি কালেক্ট করছি, ব্যাপারটা হচ্ছে যে এই মানুষগুলো রেডি হয়েছিল, সো সবগুলো একসাথে এগ্রিগেট করছে। ওকে, সো এইটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো আমার আসলে রোল কি এই জায়গায়। খেয়াল করে দেখো, আমার প্রচুর স্টুডেন্ট কিন্তু বুয়েটে চান্স পায়, ডিএমসিতে চান্স পায়। আমার প্রচুর স্টুডেন্ট বুয়েটে চান্স পায়, ডিএমসিতে চান্স পায়। আমি কিন্তু ডিএমসিয়ান যারা আছে তারা আমার সাথে কমিউনিকেট করে, ভাই থ্যাংক ইউ যে আপনি জার্নিতে আমার পাশে ছিলেন। কিন্তু আমি কখনো কেউ বুয়েটে চান্স পাইলে বলতে পারি না যে আমার এই স্টুডেন্ট বুয়েটে চান্স পাইছে, ফার্স্ট ইয়ার থেকে শেষ পর্যন্ত সে আমার কাছে পড়ছে, আমি কিন্তু কখনো বলতে পারি না। সো আমার মনে হয়েছে যে ওই যে একটু লোভ আছে না, যে বুয়েটে দারুণ করলো একটা ছেলে, আমি তার সাথে ছিলাম কখনো না কখনো আইদার মেন্টর হিসাবে কিংবা তার পথের সাথী হিসাবে, আমি যেন এটা বলতে পারি। সো আমি তাদের সাথে আছি। আর আমার নিজের একটা স্পেশালিটি আছে, সেটা হলো আমি বায়োলজি পড়াই, পাশাপাশি আমি একটা কাজ করি, সেটা হলো পড়ালেখার মান উন্নয়ন কীভাবে করা যায়, কীভাবে কোয়ালিটিফুল পড়ালেখা করা যায়, কীভাবে বেস্ট এক্সাম নেওয়া যায়। সো ওই ক্রিয়েটিভ কাজগুলো আমি করি। সো আমার দুইটা কাজ, একটা হলো ডুপ্লেট তৈরি করা এখানে, মানে একটা ছেলে বুয়েটে বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবে, সামহাউ যদি একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সে যেন ঢাকা মেডিকেল বা মেডিকেলে চান্স পায়। সো স্বপ্ন যেন ভঙ্গ না হয়, কারণ স্বপ্ন ভঙ্গের যন্ত্রণাটা আমি খুব ভালো বুঝি, আমি আমার অনেক স্টুডেন্টের ভেতরে দেখেছি। সো আমি এই জিনিসটা হতে দিতে চাই না। সো এইটা একটা দায়িত্ব। আর দুই নম্বর দায়িত্ব হচ্ছে, খেয়াল করে দেখো, বুয়েটের পরীক্ষার আগে কিন্তু মেডিকেলের পরীক্ষা হয়। তো একটা স্টুডেন্ট যদি মেডিকেলে আগে চান্স পেয়ে থাকে, তার যে পরিমাণ এনার্জি থাকে, ওই এনার্জির কারণে সে বুয়েটে গিয়ে ভালো এক্সাম দিতে পারে। সো আমার কিন্তু দায়িত্ব হলো এইটা, যে কোনো একটা স্টুডেন্টকে এক এনার্জির জায়গায়, মোটিভেশনের জায়গায় ভালো করা। আমি মুখে কোনো মোটিভেশন দেই না। এই যে আমি লাইভে কথা বলতেছি, তোমরা আমার যখন ক্লাস করো, ক্লাসের রাজীব ভাই আর লাইভের রাজীব ভাই কমপ্লিটলি ডিফারেন্ট। পাবলিক স্পিচ নিয়ে আমি তেমন কোনো কাজ করি না, আমি মোটিভেশনাল ভিডিও বানাই না। আমার কাজ হচ্ছে ভালো করে পড়ানো। সো তোমরা যারা বায়োলজিটাকে কঠিন ভাবো, কিংবা তোমরা যারা চাও যে বুয়েটের আগে যেহেতু এই এক্সামগুলো হবে, এই জায়গায় যেন আমার চান্সটা হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়, যেন বুয়েটে গিয়ে আমি কি পাই, যার মাথায় টেনশন কম তার চান্স পাওয়ার রেট বেশি, সো এই রেটটা যেন বাড়ে। সো আমার কাজ হলো এইটা। আর ভাইদের সাথে আমি আছি, আমার যতটুকু ইফোর্ট, আমার যতটুকু এক্সপিরিয়েন্স এখানে পুরোপুরি ঢেলে দেওয়া। বুঝতেই পারতেছো, আমি কখনো ইঞ্জিনিয়ারিং ব্যাচে ছিলাম না, ফার্স্ট টাইমে আমি এখানে আছি। সো আমি এখানে ম্যাক্সিমাম ট্রাই করবো। থ্যাংক ইউ সবাইকে। আমি আরও কথা বলবো, এখন প্লিজ কন্টিনিউ করেন। সো রাজীব ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম আসলে যে রাজীব ভাইয়া ইঞ্জিনিয়ারিং কোর্সে কতটুকু গুরুত্ব বহন করবে। আসলে তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের বায়োলজি অ্যাড করার পিছনে মেইন রিজনটাই ছিল এটা, যেন তোমরা যদি সামহাও কোনো কারণে কোনো স্টুডেন্ট স্লিপ করে, কোনো কারণে যদি তোমার লাইফে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে, দেখো প্রতিটা মানুষের জীবনে ঘটনা থাকে, রাইট? তো তোমার লাইফেও কোনো না কোনো হয়তো একটা দিন খারাপ যেতেই পারে। সো তাই বলে তুমি তো মানে হোঁচট খেয়ে পড়ে যাবে না, রাইট? তোমাকে সেখান থেকে তুলে ধরার দায়িত্বটাও কিন্তু আমরাই নিয়ে নিচ্ছি। সো দ্যাটস ওয়াই আসলে আমরা বায়োলজিস্টটাকেও আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আমরা অ্যাড করেছি, যেন তোমার যে কোনো পজিশনে, যে কোনো সিচুয়েশনে তুমি যেন কামব্যাক করতে পারো। সো এই মাঝে দেখো আমাদের সাথে আরেকজন আছেন, আমাদের আরেকজন বস, যে মানুষটাকে তোমরা অনলাইনে কতটুকু চিনো আমি জানি না, কিন্তু রাজশাহীর এমন কোনো শিক্ষার্থী নাই যারা এই মানুষটাকে চিনে না, যাকে বলা হয় রাজশাহীর অফলাইন ফিজিক্সের কিং। রাজশাহীতে সব থেকে বেশি অফলাইনে স্টুডেন্ট যে মানুষটার কাছে পড়ে, সেই মানুষটা হচ্ছে আমাদের ফিজিক্সের রাতুল ভাইয়া। রাতুল ভাইয়াকে অনলাইনে তোমরা খুব একটা বেশি হয়তো দেখোনি, এখন থেকে তোমরা দেখতে যাচ্ছ সেই রাজশাহীর অফলাইন ফিজিক্সের কিংকে। এবং আশা করি রাজশাহীতে যে মানুষটা এতদিন অফলাইনে ফিজিক্সের কিং হয়ে আসছে, সে বাংলাদেশের ফিজিক্সও একটা দিন পুরো বাংলাদেশের অনলাইন সেক্টরের ফিজিক্সে রুল করবে। তো রাতুল ভাইয়ের কাছে মাইক্রোফোন দেওয়ার আগে আমি রাতুল ভাই সম্পর্কে দুই একটা কথা বলবো। তোমরা জানো আমি যে কোনো সময় একটা টিচার সম্পর্কে কিছু মেমোরি শেয়ার করি, কারণ মাইক্রোফোন যখন রাতুল ভাইয়ের হাতে যাবে অনেক মানুষজন তারা চিনতে পারবে না। তো আমি যখন রাজশাহীতে যাই, রাজশাহীতে গিয়ে আমি এইরকম শুনি যে টপার মানে রাতুল ভাই। আমি কাউরেই ছোটো করতেছি না, টপার মানে রাতুল ভাই। এবং আমার স্টুডেন্ট অনেকে যারা মেডিকেলে টপার হয়েছে, আমার যারা জানাইছে কোথায় পড়ছে, রাতুল ভাইয়ের কাছে পড়ছে। সবার কাছেই অনেকে পড়ে, বাট রাতুল ভাই হচ্ছে টপার মেকার, এইটা একটা। আর যখন ইঞ্জিনিয়ারিং ব্যাচের আমরা ডিজাইন করতেছিলাম একসাথে বসে, তখন আমার কাজ তো হচ্ছে ক্রিয়েটিভ ইনপুট দেওয়া। তো ক্রিয়েটিভ ইনপুটের সময় আমার কাছে একটা দারুণ জিনিস আসলো, রাতুল ভাইয়ের একটা খুব জনপ্রিয় ইঞ্জিনিয়ারিং ব্যাচ আছে। ওকে, রাতুল ভাইয়ের অফলাইনে একটা খুবই জনপ্রিয় ইঞ্জিনিয়ারিং ব্যাচ আছে, মানে যে পরিমাণে স্টুডেন্ট পড়ে ম্যাক্সিমামে চান্স পায়। বুঝতে পারছো? রাতুল ভাইয়ের কাছে কি এমন আছে যে জিনিসটা ইউনিক, যেটা আসলে তোমাদের এখানে ইন্টিগ্রেট করা উচিত, সেটা হলো চিরকুট মানে ছোটো ছোটো এক্সাম। এবং রাতুল ভাইয়ের ইঞ্জিনিয়ারিং ব্যাচটা রাজশাহীতে কেন এত জনপ্রিয়? কারণ রাতুল ভাই সবচেয়ে বেশি এক্সাম নেয়, ছোটো ছোটো এক্সাম নিতে থাকে এবং এক্সামের উপর খুব বেশি ফোকাস দেয়। সো আমরা অনলাইনে এই চিরকুট এক্সামটা নিয়ে এসেছি।
তোমাদের এই ব্যাচের মধ্যে আমরা এটা ইন্টিগ্রেট করছি, বুঝতে পেরেছো? সো রাতুল ভাই এখানে, রাতুল ভাই, আমি পার্সোনালি রাতুল ভাইকে যতটুকু দেখেছি, রাতুল ভাই খুব বেশি কথা টথা বলে না, খুব মেজাজ খারাপ আর কি, একটু ঘাটতারা টাইপের। সো রাতুল ভাইয়ের সাথে ফার্স্ট ইমপ্রেশন এমন হইতে পারে এই লোকটা এমন করে কথা বলতেছে কেন, বাট হি ইজ এ ড্যাম গুড টিচার। ওকে, সো তোমরা যারা আছো, তোমরা অনেকেই হয়তো জানো না, তোমার রাজশাহীর যেই শিক্ষার্থীরা আছে, রাজশাহীর যে টপাররা আছে, তুমি রাজশাহীর টপারদেরকে জিজ্ঞেস করবা যে রাতুল ভাইয়া কে। রাজশাহীর প্রতিটা টপার রাতুল ভাইয়ের কাছে পড়ে। রাজশাহী থেকে যতজন স্টুডেন্ট বুয়েটে চান্স পায়, যতজন স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়, মেজরিটি অফ স্টুডেন্ট রাতুল ভাইয়ের কাছে ফিজিক্স পড়েন। এটা তুমি এইখানে বসে তুমি জাজ করার দরকার নাই, তুমি জাস্ট জিজ্ঞেস করো। তুমি রাজশাহীর তোমার যে কোনো ফ্রেন্ডকে, রাজশাহীর যে কোনো মানুষকে তুমি জিজ্ঞেস করো, তাহলে তুমি আসলে প্রপার জিনিসটা জানতে পারবা, প্রপার ডেটাটা তুমি জানতে পারবা যে আসলে টপার মেকার জিনিসটা কে, মানে টপার মেকার আসলে কে, কেন রাতুলকে টপার মেকার বলা হয়। রাজশাহী থেকে যতজন স্টুডেন্ট টপ করে সব রাতুল ভাইয়ের স্টুডেন্ট। সো রাতুল ভাইয়ার কাছে আমরা যাব। এই রাতুল ভাইয়ের কাছে যাওয়ার আগে ভাই একটু আগে যে কথাটা বললো, রাতুলের কাছে ইউনিক জিনিসটা কি, যেটার কারণে আসলে রাতুলের সাকসেস রেট এত বেশি, যে ওর কাছে যারা পড়ে সবাই কেন চান্স পায়, এটার মেন জিনিস ছিল হচ্ছে এক্সাম। এবং রাতুল ভাইয়াকে আমরা আসলে আমাদের এইবারকার কোর্সের এই এক্সামের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা আসলে রাতুল ভাইয়ার উপরেই ছেড়ে দিব। এবং আমরা চাই আমাদের এই ব্যাচের মাধ্যমে রাতুল ভাইয়া তার সেই সিক্রেট জিনিসগুলো এখানে ইমপ্লিমেন্ট করুক, এবং সারা বাংলাদেশের শিক্ষার্থী যেন, রাজশাহীর শিক্ষার্থীরা এতদিন যেভাবে উপকৃত হয়ে আসছে, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেন একইভাবে উপকৃত হয়ে আসে। সো রাতুল, তো প্রথমে কি বলবো, এত কথা শুনে তো আসলে নিজেই হতভম্ব হয়ে গেলাম আর কি। তো কথা যাই বলি না কেন, মানে যখন থেকে আসলে অফলাইনে পড়াই, একটা জিনিস আমি চিন্তা করতাম, মানে আমি যখন 2016-তে বুয়েটে পরীক্ষা দিই, ওই সময় কিন্তু ক্লাস মোটামুটি এতটা অ্যাভেলেবল ছিল না। এখন কিন্তু ইউটিউব ঘাটো, ফেসবুক ঘাটো, ক্লাস কিন্তু অ্যাভেলেবল। তাহলে ক্লাস অ্যাভেলেবল থাকে, সবাই ক্লাস করে, মোটামুটি ধরো আমার ব্যাচে যতজনই আসে ব্যাচ তো লোডই থাকে। তো ব্যাচের মধ্যে যখন আমি স্টুডেন্টকে জিজ্ঞেস করি এই কার কার ইচ্ছা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবা না, কেউ কি হাত তোলে? কোনো দিনই না। তোমরা যারা ধরো লাইভ দেখছো বা যারা বিভিন্ন জায়গায় আমাদের কাছে হোক বা যে কোনো জায়গায় হোক, যে কোনো ইঞ্জিনিয়ারিং কোর্সে থাকবা, কারো কি ইচ্ছা আছে নাকি যে আমি কোর্সটা করছি হেলাই ভেলাই চান্স পাইতে চাই না? তো সবাই আসলে চায়, কেউ কষ্ট করে কেউ করে না, আবার অনেকে কষ্ট করেও পায় না। তো আমি চিন্তা করলাম যে আসলে বর্তমান প্রেক্ষাপটে আসলে মানে চান্স পাওয়া আর না পাওয়ার মধ্যে মেন ব্যারিকেডটা আসলে কোথায়। তো দেখা যায় যে এখানে আসলে ডে টু ডে, মানে আমি ক্লাসে এরকম করেই বলতাম যে ধরো আজকে তুমি আমার কাছে পড়তে এসছো, আর 600 দিন পরে তুমি অ্যাডমিশন টেস্ট দিতে যাবা। আমি যদি এর মধ্যে 150 দিন তোমাদের ক্লাস পাই, আর 150 দিন যদি আমি তোমাদেরকে একটা করে নতুন জিনিস শেখাতে পারি, 100টা 200টা করে জিনিস শেখানোর আমার দরকার নাই, আমি যদি একটা করে জিনিস তোমাদেরকে শিখাইতে পারি, তাহলে 150টা জিনিস শিখাইলাম। তো ফিজিক্সের জন্য 150টা নতুন জিনিস কি মানে খুব কম? আসলে খুব কম না। তো এই জায়গা থেকে আসলে আমার অফলাইনে চিরকুট সিস্টেমটার আসলে প্রবর্তন করা ছিল। তো এবার আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে প্রত্যেক দিন অলমোস্ট প্রত্যেকটা সাবজেক্টের শুরুতেই আমরা এই চিরকুট এক্সামটা রাখছি, যেন যে সিস্টেমটার কারণে আসলে ম্যাজিক্যালভাবে আমার স্টুডেন্টদের আসলে রেজাল্টটা ভালো হয়, সেটা আসলে এবার আমরা অনলাইনেও ইন্টিগ্রেট করার সর্বোচ্চ চেষ্টাটা আসলে করব। আর যদি রেজাল্ট জেনারেট করা বা টপার মেক করা, আসলে বুঝি না টপারটা কেমন কেমন করে অটোমেটিক চলে আসে আর কি, ঠিক আছে, বিষয়টা এরকমই। আর আমার কাছে আমি অফলাইন ব্যাচে সবসময় দেখেছি, মানে ধরো দুটো জিনিস খেয়াল করবা, আমার কাছে স্টুডেন্ট 10,000 চান্স পাচ্ছে 1,000, আমার কাছে স্টুডেন্ট 400 চান্স পাচ্ছে 350। তো রেশিওটা আসলে এরকম থাকলে মনে হয় ভালো, যে স্টুডেন্টের চান্সের রেশিওটা যেন ভালো থাকে। কেন? একটু পরে আমরা স্লাইডে গেলে বুঝতে পারবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আর মেডিকেল প্রিপারেশনের মধ্যে প্রথম পার্থক্যটা কি জানো? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে চান্স রেশিওটাই অলমোস্ট 100%, মেডিকেলে যেখানে চান্স রেশিওটাই থাকে 10%-এর কাছাকাছি, তাও ভুল হবে আর কি, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে চান্স রেশিওটাই অনেক বেশি। তো এই জায়গায় আমি আমার 23 ব্যাচের অফলাইনের প্রথম ক্লাসে অ্যাডভান্স, মানে রাজশাহীতে একটা খুব ভালো ফ্লেভার আছে আসলে অ্যাডভান্স অ্যাডমিশনে। আমাদের কাছে অ্যাডমিশনে কোনো সিট থাকে না, অ্যাডভান্স অ্যাডমিশনে বললে একদিনের মধ্যে ব্যাচ ভর্তি হয়ে যায়। তুমি পারলে আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচে এখন গিয়ে রাজশাহীতে ভর্তি হয়ে দেখাও, পারলে ভর্তি হয়ে দেখাবে, পারবা না। তো ঘটনা হচ্ছে অ্যাডভান্স ব্যাচে মানে যে বিষয়টা আমরা খেয়াল করতাম, তো একটা স্টুডেন্ট যখন সবার আগে থেকে ইঞ্জিনিয়ারিংয়ে, মানে মেন প্রবলেমটা কি হয়, ইঞ্জিনিয়ারিংয়ে কোয়েশ্চেন কি আকাশ থেকে আসে, এমআইটি থেকে কোয়েশ্চেন আসে না। কিন্তু তুমি একটা সৃজনশীল করার জন্য যেখানে 34 মিনিট টাইম পাও, ইঞ্জিনিয়ারিংয়ে ওই অঙ্ক করার জন্য তুমি 3 মিনিট টাইম পাও। এই টাইমে কুলাইতে পারে না। সো এটার প্র্যাকটিসটা তুমি যত দ্রুত শুরু করবা, তোমার টাইম
ম্যানেজমেন্ট ঠিক হবে, তোমার ভুল ত্রুটি ধরা ঠিক হয়ে যাবে, এমনি তোমার মার্ক বেড়ে যাবে। তো এই জায়গাতে আমরা ফোকাস করেছিলাম। তো এবার দেখা যাক আমরা এখানেও এই জিনিসটা ইমপ্লিমেন্ট করব, এবং আশা করা যায় মানে ওই খালি আমার ক্লাস কি না আছে, ক্লাসটা আমি করব, এই জায়গাতে তুমি আটকিয়ে থাকবা না, ভালো আউটকাম তুমি একটা বের করতে পারবা। এবং 23-এর অ্যাডমিশন ব্যাচে প্রথম ক্লাসে আমার মনে হয় আমি একটা কথা বলেছিলাম যে যারা মানে এটা অফলাইনে বলেছিলাম, অনলাইনে এটা সম্ভব না, কারণ অনলাইনে তুমি ক্লাস বাইর করে বসে থেকে ঘুমাচ্ছ কি না এটা তো আমি দেখতে পাচ্ছি না, অফলাইনে এটা সম্ভব। অফলাইনে আমি একটা কথা বলেছিলাম, কথাটা আমার এখনো মনে আছে। 23 ব্যাচের আমার স্টুডেন্ট যদি কেউ লাইভে দেখে ও সাক্ষী দিতে পারবা, আমি ওদেরকে একটা কথা বলছিলাম যে আজকে থেকে তোমাদের আরো 13 মাস পড়াইতে হবে। এই 13 মাসে যতগুলো এক্সাম থাকবে, যতগুলো ক্লাস থাকবে, তুমি যদি 100% অ্যাটেন্ড করো, অ্যাটেন্টিভ তুমি যদি থাকো 100%, মানে আমার রিপোর্টে আমার ওয়েবসাইটে যদি তুমি 100% ভিজিবল থাকো, যদি তুমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাও, আমি টাকা দিয়ে তোমাকে প্রাইভেটে পড়াবো। তো অত্যন্ত দুঃখের কথা যে আমি যখন গ্র্যান্ড সেলিব্রেশন দিই, একজনেরও আমার টাকা দিয়ে প্রাইভেটে পড়ানো লাগে নাই। কারণ আমার 41 জন স্টুডেন্ট ছিল, 100%, নো এক্সাম মিস, নো ক্লাস মিস। এরা খালি বুয়েট আর মেডিকেলে চান্স পাই গেছে, অন্য কোনো জায়গা লাগেই নাই। তো এইটুকুটাই বললাম, বেশি কথা বললে আবার সমস্যা, আর কোনো কথা না বলে আজকে ধীরে ধীরে ক্লাসেই পেয়ে যাবা। তো ভাইয়ারা যে বললো চুপচাপ থাকি, কথাটা কম বলি, তা আসলে না, কিন্তু ঠিক আছে, দেখলা কথা কিন্তু বলি। তো ঠিক আছে, ভাইয়ের কাছে আবার দিয়ে দিচ্ছি। ওকে, আসলে একটা কথা কি জানো, আমি একটু তোমাদেরকে বলি যে আমরা একাডেমিক পড়াই, হ্যাঁ আমরা একাডেমিক পড়াই, আমি নিজে একাডেমিক পড়াই। তো একাডেমিক আমি একটা অধ্যায় দেখবা অনেক সময় নিয়ে পড়াই, রাইট? তো একাডেমিক পড়ানো আর অ্যাডমিশন পড়ানো দুটো আসলে সেম জিনিস না। অ্যাডমিশনে তোমার পড়ানোর পাশাপাশি তোমার পরীক্ষার গুরুত্ব অনেক বেশি, এবং তুমি কিভাবে পড়াচ্ছ, কত ইফেক্টিভলি পড়াচ্ছ, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তুমি যদি অ্যাডমিশনে এসেও তুমি অনেক বড় বড় ক্লাস নাও, অনেক লেন্দি করে যদি তোমার ক্লাস নাও, তাহলে কিন্তু সেটা তোমার জন্য ইফেক্টিভ হবে না। তো অ্যাডমিশনের সময়টাতে আসলে পড়ানোর ওয়েটা একটু ডিফারেন্ট হইতে হয়। অ্যাডমিশনে সবাই আসলে খুব ভালো পড়াইতে পারে না, সব টিচার অ্যাডমিশনের জন্য পারফেক্ট না। একাডেমিকের জন্য অনেক ভালো টিচার আছে, বাট অ্যাডমিশনের জন্য দেখা গেছে যে সে পারফেক্টলি সুইট করতেছে না। এর কারণটা হচ্ছে ওই যে অ্যাডমিশনে আসলে একটু কম্প্যাক্ট ওয়েতে পড়াতে হয়, একটু গুছানো ওয়েতে পড়াতে হয়, কম সময়ে ম্যাক্সিমাম জিনিস পড়াতে হয়, এবং অ্যাকচুয়ালি যা যা দরকার তাই পড়াতে হয়। তো তোমাকে ওই জিনিসটা আসলে প্রোভাইড করাটা ইম্পর্টেন্ট, ওই গাইডলাইনটা দেওয়াটা আসলে ইম্পর্টেন্ট, তোমাকে গুছায় দেওয়াটা ইম্পর্টেন্ট। অ্যাডমিশনে গুছায় দেওয়াটা সব থেকে বড় জিনিস হচ্ছে স্টুডেন্টদেরকে গুছায় দেওয়া, একটা জিনিস গুছায় হাতে তুলে দেওয়া। তো সে জায়গাতেই আসলে আমাদের রাতুল ভাইয়া আসলে সেরা। রাতুল ভাইয়া এবং আমাদের ফিজিক্স আরেকজন ভাইয়া আছেন যিনি কিনা ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট। তোমরা সবাই জানো যে ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের জন্য যদি বলা হয় যে মানুষটার নাম, মানে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বললেই যে মানুষটার নাম সবার আগে মাথায় আসে, বা স্পেশালি বুয়েটে যারা চান্স পায় তাদের সবার কাছে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বলতে আসলে একটা মানুষের নামই সামনে আসে, সেটা হচ্ছে আমাদের চিন্ময় দাদা। সো চিন্ময় দাদা একটু পরে আমাদের সাথে জয়েন করবেন সুদূর ইংল্যান্ড থেকে। আমরা চিন্ময় দাদার কাছে যাব, তার আগে আমরা একটু আমাদের সাথে দেখো আমাদের একটা নতুন মেম্বার আছেন, ফারদিন ভাইয়া বুয়েট সিইসিতে পড়াশোনা করছেন। তো এই ফারদিন ভাইয়ের সম্পর্কে ছোট্ট একটা মানে তোমাদেরকে ইন্ট্রো দেই। ফারদিন যখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে, তখন ও ব্যাচ করে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে পড়াতো। মানে ক্যান ইউ ইমাজিন, সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় একটা মানুষ 500-600 ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদেরকে পড়াতো। তার মানে একটা মানুষ কতটা ভালো দক্ষতা থাকলে, কতটা ট্যালেন্টেড হইলে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় 500 ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে পড়াইছে, এবং এর মাধ্যমে কিন্তু তার রেজাল্ট খারাপ হয় নাই। সে কিন্তু ঠিকই অ্যাডমিশনে তার স্বপ্নের বুয়েট ক্র্যাক করছে, তার স্বপ্নের সাবজেক্ট সিএসসিতে সে পড়াশোনা করছে। তো তোমরা ফারদিন ভাইয়াকে হয়তো দেখো নাই, মানে অনলাইনেও খুব একটা বেশি তোমরা ফারদিন ভাইয়াকে দেখো নাই। এর মেন রিজন হচ্ছে ফারদিন পড়াশোনাতে অনেক বেশি ডেডিকেটেড, কোডিংয়ে অনেক বেশি ডেডিকেটেড। ওর যেহেতু প্যাশন ছিল সিএসসি নিয়ে পড়া, সো দ্যাটস ওয়াই ও কোডিংটাকে বেশি ফোকাস করেছে। দ্যাটস ওয়াই ও অনলাইন থেকে বা পড়ানোর জায়গা থেকে কিছুটা দূরে সরে গিয়েছিল। সে অফলাইনেই কেবল পড়াতো, অনলাইনে এত মেসিভ আকারে সে পড়াতো না। অফলাইনে যারা তোমরা বাসাবো এরিয়াতে আছো, ঢাকার যারা খিলগাঁও বাসাবো এরিয়াতে আছো, তোমরা সবাই ফারদিন ভাইয়াকে চিনো। ফারদিন ভাইয়া কেমন পড়ায় ওই এলাকার সবাই তোমরা জানো। সো ভিগার্নেসা নরডেমের যে সকল শিক্ষার্থীরা ওই এলাকায় থাকে সবাই কম বেশি ফারদিন ভাইয়ার স্টুডেন্ট। তো ফারদিন ভাইয়াকে আমরা নিয়ে আসছি তোমাদের মাঝখানে। ফারদিন ভাইয়াকে আমরা তোমাদেরকে আশা করি ম্যাথের একটা নতুন জগতে তোমাদেরকে ঢুকাই দিতে পারবো। সো রাজীব ভাইয়া ফারদিনের সম্পর্কে ছোট্ট কিছু কথা বলবে। দ্যাটস হচ্ছে রাজীব ভাইয়া, বুঝতেই পারতেছো তোমরা। আচ্ছা, আমি যদি কারোর ব্যাপারে কোনো কথা বলি এগুলো ক্লিপ নিয়ে রাখা দেয়, তারপর হচ্ছে নিজেরা জাস্টিফাই করে এইসব কথা রেফারেন্স টেনে। সো আমার মনে হয়েছে ফারদিন সম্পর্কে আমি খুব বেশি কথা বলবো না, ফারদিনের আমি নেগেটিভ সাইড কিছু বলবো। সেটা হলো ফারদিন অনলাইন ছেড়ে চলে গেছে, এটা আমার খুব ভালো লাগেনি।
ফারদিন যদি সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট পড়ায়, তাহলে অনলাইনের এখন অনেক এডটেক টিচারের সে সিনিয়র, এডটেক জগতে সে অনেকের সিনিয়র। এটা কি ডিফারেন্টভাবে তোমাদের মাথায় আসছে কখনো? সে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় যদি ফার্স্ট ইয়ারকে অনলাইনে পড়ায়, তাহলে সে অনেক এডটেক টিচারের থেকেও সিনিয়র। এইটা একটা বিষয়। আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু ধরতে গেলে আমার সমসাময়িক। কোভিডের সময় তো আমি অনলাইনে পড়ানো শুরু করছি, বাট তার আগে থেকে আমি অনলাইনে এডটেক ওপেন করে জাস্ট ক্লাস বাদে বাকি সব কর্মকাণ্ড চালিয়েছি। সো প্রথম দিককার সে টিচার অনলাইনের, বাট সে পড়ালেখায় ব্যস্ত হওয়ার কারণে অফলাইনে পড়ায় তো নিজের পড়াশোনা করতো, এটা ভালো জিনিস। দ্বিতীয়ত হচ্ছে আমাদের একজন ভালো টিচার লাগবে, আমরা ওকে খুঁজে পাই। আরেকটা ব্যাপার হচ্ছে এনার্জেটিক লোক লাগবে, সো আমরা ওকে খুঁজে পাই। আর একটু লম্বা চড়া মানুষ লাগবে, আমরা তো সবাই হাইটে একটু খাটো, পাশে একজন লম্বা চড়া মানুষ থাকলে বেটার। এইটা একটা। ফারদিন গতকালকে আমাকে 2টা প্রশ্ন জিজ্ঞেস করছে, করার পর তো আমার খুব ইন্টারেস্টিং লাগছে, ইন্টারেস্টিং ক্যারেক্টার আর কি। সে আমার জিজ্ঞেস করছে, ভাই আনন্দ কি? ভাই আনন্দ কি? কোশ্চেন দেখছ খুবই সিম্পল, কিন্তু আমি আটকে গেছি। তো আমি আরেকটা আনসার দিয়েছিলাম, বাট আজকে আমি ওরে আনসারটা দিই। আনন্দ বলতে হ্যাঁ, আনন্দ হচ্ছে আনন্দ সিনেমা হল, যেটা ফার্মগেটে আছে। এটা হলো আনন্দ। আর ফারদিন ভাইকে আমরা স্পেস দিব, ফারদিন ভাইয়ের মনে যে সব কথা আছে সব কথাই বলুক, এবং ফারদিন ভাইয়ের ক্লাস না করার আগ পর্যন্ত তুমি তাকে জাজ করতে পারবে না। সো জাজ করা খুব খারাপ জিনিস, মাথায় রাখো। একদিন আমার এক স্টুডেন্ট আমার কাছে আসছে, এই কয়েকদিন আগে মেডিকেলে চান্স পেয়ে আমার কাছে চলে আসছে। ও রাজশাহী মেডিকেলে চান্স না, ও চান্স পাইছে হচ্ছে সম্ভবত সলিমুল্লাতে। ও রাজশাহীতে চলে যাবে, বলছে ভাই আমি পুরান ঢাকায় থাকবো না, আমি আমার নিজের এলাকায় চলে যাই। আমার বলছে ভাই একটা টিচার আছে খুব চমৎকার পড়ায়, খুবই দারুণ পড়ায়। তারপর সে অনেকক্ষণ ধরে আমারে এইটা হচ্ছে জানাইলো। জানানোর পর টিচার আমারে ফোন দিছে, ওই টিচার ফোন দিয়ে বলতেছে, স্যার কেমন আছে? মানে সে তার গ্রাজুয়েশন শেষ করে আমার কোর্সে ভর্তি হয়ে তার টিচিং স্কিল আমার কোর্সে সে জানার জন্য আসে নাই, আমি কেমনে পড়াই, স্কিল কীভাবে ডেভেলপ করে, এইটা। সো মাঝে মাঝে এমন হয় না, তোমরা যাদেরকে মানে কম্প্যারিজন করো, কম্প্যারিজন করতে গিয়ে দেখবা যে ওই টিচার একসাথে ফোনে কথা বলতেছে, ওই টিচার একসাথে কবজি ডুবিয়ে খাইতেছে। সো কম্প্যারিজন খুবই খারাপ জিনিস। শোনো, একটা জিনিস মাথায় রাখবা, আমি পার্সোনালি এটা বিশ্বাস করি, আমি অনলাইনে আসছি শুধু পড়াইতে আর ভালো কন্টেন্ট মেক করতে, এর বাইরে আমি কিছু না। আমি কি, আমি কেমন, আমার ফ্যামিলি কেমন, এগুলো কোনোটাই আলোচনায় চলে আসে না। সো এইটা একটা বিষয়, আর জাস্ট পড়া। সো আমার মনে হচ্ছে ফারদিন হচ্ছে সেই টিচার ম্যাটেরিয়াল। ফারদিন যেন তোমাদের এত দারুণ করে পড়ায়, নেক্সট ইয়ারে যখন আবার এই ধরনের একটা লাইভ হবে, সেই দিন যেন পুরো গ্যাং হয় ফারদিনের, ফারদিন ভাই আপনি খুব অসাধারণ ক্লাস নিয়েছিলেন, ওকে, এইরকম যেন হয়। সো ফারদিন, হ্যাঁ, ফারদিনের কাছে একটু যাচ্ছি, তার আগে আমি একটু ছোট্ট একটা কথা বলে নিই, যে আমাকেও যখন মানুষজন কম্প্যারিজন করে অন্য টিচারদের সাথে, আমি সবসময় একটা কথাই বলি যে আমি বাদে বাকি সবাই বেস্ট, আমি বাদে বাকি সব টিচার বেস্ট, আমি জাস্ট ক্লাসে আমার বেস্টটা পড়ানোর চেষ্টা করি। সো কম্প্যারিজন জিনিসটা আমিও পছন্দ করি না। তোমরা যখন কম্পেয়ার করো এর সাথে ওই টিচার, আমি আসলে জিনিসগুলো পছন্দ করি না। আমি বাদে বাকি সব টিচার বেস্ট, বাকি সব টিচার কিং। আমাকে যদি কেউ কিং বলে তাহলে আমি আসলে খুশি হই না এই জিনিসটাতে। গতকালকে মনে হয় আমি একটা কমেন্ট দেখলাম যে আপনার স্টুডেন্ট আপনার সাথে কম্প্যারিজন চলছে, অথচ আপনার স্টুডেন্টের সাথে আপনার কি চমৎকার কমিউনিকেশন। সো এটা খুব খারাপ জিনিস, বুঝছো? কম্প্যারিজন, শোনো, আমি যার কাছে পড়ি তাকে আমি বেস্ট ভাববো, এটা খুব স্বাভাবিক জিনিস, কিন্তু তার বড় বলতে গিয়ে আরেকজনকে ছোটো করো, যাকে আমি চিনি না, যার ইকোসিস্টেমে আমি ঢুকি নাই, খুবই খারাপ দেখায়। এটা জানি না, বাট তাকে আমি জাজ করতেছি কারে দিয়ে? আমি যতটুকু জগৎ জানি ততটুকু জগৎ দিয়ে, ওকে? সো আমাদের জার্নিটা ব্যাপারটা এমন না যে রাজীব ভাই পড়ায়, অনেকে বলো ভালো পড়ায়, ভেরি গুড। আমার কাজ কিন্তু এইটা না, আমার কাজ হলো এখানে কিছু ক্রিয়েটিভ ইনপুট দেওয়া, যে জিনিসগুলো তোমার কাজে লাগবে, আমার না। এবং তুমি যখন এই ব্যাচ শেষ করবা, শেষ করার পর তুমি যখন কাউকে সাজেস্ট করবা যে এই ব্যাচে এইটা আছে যেটা আর কোথাও নেই, এইটা বলবো। আমরা কিন্তু আজকে কোনো কিছু রিভিল করবো না, এমন সময় রিভিল করবো যখন তোমার ভালো লাগবে, ওকে? আমরা অনেক কিছু দিব এরকম আমরা প্রমিস করবো না, কিন্তু অনেক কিছু দিব যেটা পাওয়ার পর তোমার মনে হবে তুমি প্রিভিলেজড। প্লিজ ফারদিনকে দাও, ফারদিন একটু কথা বলো। সো সবাই আসলে ফারদিন ভাইয়ের আসলে হাসি দেখতে চাচ্ছে। আমি এখানে অনেকগুলো কমেন্ট দেখতেছিলাম, তো সব কমেন্টই হচ্ছে যে ফারদিন ভাইয়ের হাসি কই, ফারদিন ভাইয়ের হাসি কই। তো আমরা আসলে এখন ফারদিন ভাইয়ের মুখে হাসি দেখতে চাই। তো ফারদিন ভাইয়ের কাছে মাইকটা দিব। ফারদিন ভাই প্লিজ একটু হাসবেন। ধন্যবাদ সৈকত ভাইয়া, রাজীব ভাইয়া, রাতুল ভাইয়া। টেক দ্য স্টেজ। স্যার, আচ্ছা, তো অনেক কথাই আসলে ওনারা বলে দিয়েছেন। তো অ্যাকচুয়ালি
একটা কথা আমি সবসময় মাথায় রাখি, সেটা হচ্ছে যে নিজের ঢোল নিজেই পিটাতে হয়। অন্য কেউ যেটা যদি পিটাইতে দেওয়া হয় তাহলে সেটা আসলে ফেটে যেতে পারে, তাই না? কারণ একটা মানুষ, ধরো আমি নিজেকে সবচেয়ে ভালো মতো চিনি, তাই না? ধরো তুমি আসলে জানো তুমি আসলে কেমন, তাই না? তুমি যদি আমার কাছে এসে বলো যে ভাইয়া আমি কিভাবে বুয়েটে চান্স পাবো বা কিভাবে মেডিকেলে চান্স পাবো, আমি না উত্তর দিতে পারবো না ঠিক মতো যদি না আমি জানি যে তোমার প্রিভিয়াসলি কি কি ল্যাকিংস আছে বা তোমার আগে আসলে কি অবস্থা ছিল, রাইট? তো আচ্ছা, যাই হোক, আমি একটা কথা বলে শুরু করতে চাই, সেটা হচ্ছে অনলাইন জগতে আসা হয়েছিল করোনাকালীন সময়। তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তাম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার বড় ভাইয়ের প্রতি, শেখ ফারহান হাসিব। উনিও আসলে অনলাইনে ছিলেন, ফারহান শেখ নামে আসলে পরিচিত ছিলেন তখন। এখন শেখ ফারহান হাসিব আসলে বাসাবোতে আমার ভাই আসলে ফিজিক্স পড়ায়। তো উনিও আসলে অনলাইনে নাই, কারণ হচ্ছে বাসাবোতে আসলে অফলাইন কোচিং এত বড় পরিসরে উনি আসলে সামলান, তো অনলাইনে আসলে ওইভাবে উনি সময় দিতে পারেননি। তো আমি আসলে ভাইয়ের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। তার কারণেই আমি আসলে অনলাইনে ক্লাস নিতে পেরেছিলাম, অনলাইনে ক্লাস নেওয়া শুরু হয়েছিল, ডিসিশন নিয়েছিলাম ওই সময় অনলাইনে ক্লাস নেওয়ার। কারণ আমার ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতেই ইন্টারমিডিয়েটের ফুল সিলেবাস শেষ হয়ে গেছিলো, এটা আমার ভাই জানতো। তো ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে যখন আমার ইন্টারমিডিয়েটের ফুল সিলেবাস শেষ হয়ে গেছে, ইন্টার সেকেন্ড ইয়ারে আমি কী করবো? তো আমার ভাই তখন বললো তুমি পড়ানো শুরু করে দাও। তো আমি তখন ক্যামেরার সামনে দাঁড়ায় পড়ানো শুরু করে দিছি। অ্যান্ড আমার পড়াতে অনেক ভালো লাগতো। আমি আসলে পড়ানো শুরু করেছিলাম ক্লাস 9 থেকে। পড়ানোর জগতে আসলে শুরু হয়েছিল, টিউশন করানো শুরু হয়েছিল। আমার একটা ফিলোসফি ছিল এরকম যে আমার পড়াশোনার খরচ আমি নিজে চালাবো। তো আমার পড়াশোনার খরচ যখন নিজে চালাবো, এই মেন্টালিটি থেকে আমি আসলে এই পড়ানোর জগতে আসলে আসা শুরু করছিলাম। সেই ক্লাস 9-এ থাকতে ক্লাস 8 পড়াতাম, দেন হচ্ছে 10-এ থাকতে ক্লাস 8 পড়িয়েছি, ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে ক্লাস 9-10 পড়িয়েছিলাম, অ্যান্ড ইন্টার সেকেন্ড ইয়ারে থাকতে ইন্টার ফার্স্ট ইয়ার অনলাইন জগতে আসা হয়েছিল। এরপরে আসলে এইচএসসি পরীক্ষা ছিল, বুয়েটের অ্যাডমিশন টেস্ট ছিল, যার কারণে অনলাইন জগৎ থেকে নিজেকে একটু হাইবারনেট করা লাগছে। পরে আবার বুয়েটে চান্স পাওয়ার পর বুয়েটের যে প্রেশার, ভালো রকমই আসলে পড়াশোনার প্রেশার থাকে, চাপ থাকে, তো এত কিছু সামলায় ওঠা আর অনলাইনে ওইভাবে ব্যাক করা হয়ে ওঠে নাই। তো বন্দি পাঠশালা আর থ্রু থেকে ইঞ্জিনিয়ারিংয়ের যে একটা গুরু একটা দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে, আমি বলবো না আমি আসলে কেমন ক্লাস নিই। আমি আসলে তোমাদেরকে অপেক্ষায় রাখতে চাই যে তুমি দেখো আমার ক্লাসটা করে, তোমার ক্লাসটা আমার সাথে, আমার ক্লাসটা তোমার ভালো লাগে কিনা। কারণ আমি যদি বলি আমি অনেক ভালো ক্লাস নেই, আমি এই পড়াবো ওই পড়াবো, তোমরা জানো না, তোমরা দেখো নাই, রাইট? তাহলে অ্যাকচুয়ালি যা বললে এখন তোমাদের জন্য ভালো হয় আমি সেটাই শুধু বলতে চাই। ব্যাপারটা হচ্ছে তুমি যেখানেই পড়ো না কেন, চান্স পাচ্ছ কি পাচ্ছ না সেটা পুরোপুরি তোমার উপর নির্ভর করে। কারণ আমরা প্রত্যেকটা টিচার ক্লাসে ভালো মতো পড়িয়ে দিই, এবং আমাদের ক্লাসে পড়ানোর টপিক থেকেই আমাদের ক্লাস যারা করছে ওখান থেকেই বুয়েটে চান্স পাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে, মেডিকেলে চান্স পাচ্ছে, মানে পাবলিক ইউনিভার্সিটি ক্র্যাক করছে। কিন্তু তুমি কেন পাচ্ছ না? তাহলে অ্যাকচুয়ালি এই জায়গায় না একমুখী প্রক্রিয়া না। আমরা ক্লাস নিয়ে নিলাম, আমরা ভালো মতো সব কিছু পড়িয়ে শেষ করে দিলাম, কিন্তু তুমি যদি না পড়ো, তুমি যদি পরিশ্রমটা না করো, চান্স কিন্তু আসলে তোমার হবে না। তাহলে আমরা ক্লাসে যা পড়াবো, ধরো ক্লাসে আসলে 30টা ম্যাথ করানো হয়ে গেছে, তোমার দায়িত্ব থাকবে 30টা ম্যাথ এইটা মাথায় একদম ভালো মতো গেঁথে ফেলা, এন্ড ওই 30টা ম্যাথের মতো করে নিজের মতো আর কি চিন্তা করা, আচ্ছা এই 30টা ম্যাথ আমি দেখলাম, তাহলে নতুন কোনো প্রশ্ন বানানো যায় কিনা। আমি এই কাজটা অনেক করতাম। আমি আসলে এমন প্রশ্ন নিজে বানানোর চেষ্টা করতাম যেই প্রশ্ন আমি বাদে কেউ সলভ করতে পারবে না। মানে আমি পড়তাম কোনো একটা থিওরি, ফিজিক্সের থিওরি যদি বলি, কোনো একটা থিওরি পড়া হয়েছে, পড়ার পর আসলে কি করতাম, চিন্তা করতাম এখান থেকে কত কঠিন প্রশ্ন বানানো যায় যে প্রশ্ন কেউ সলভ করতে পারবে না। তখন আমি ওই প্রশ্ন বানাতাম। ওই প্রশ্ন বানানোর জন্য যেই চিন্তাটা, আসলে আমার চিন্তা ভাবনা দিয়ে যাওয়া হয়েছিল, আমার আসলে এই প্রবলেম সলভিং স্কিলটা আসলে অনেক ডেভেলপ হয়ে গেছিলো এই কারণে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি চিন্তাটা কি করা উচিত ক্লাস করার সময় আমাদের চিন্তাটা করা উচিত এরকম যে ক্লাসে যা পড়ানো হচ্ছে ওই ধাঁচের ইঞ্জিনিয়ারিংয়ে প্রশ্ন আসে। তাহলে তুমি জানতেছো যে বুয়েটে কি ধাঁচের প্রশ্ন আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে কি ধাঁচের প্রশ্ন আসে, বা মেডিকেলে কি ধাঁচের প্রশ্ন আসে, ভার্সিটিতে কি ধাঁচের প্রশ্ন আসে। এইটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল টিচারদের ওই কোর্সের ক্লাস করলে বোঝা যায়। অ্যান্ড তুমি যখন জেনে গেছো যে এই ধাঁচের প্রশ্নগুলো আসে, তোমার মাথায় এরকমভাবে সেট রাখতে হবে যে এখান থেকে আরেকটু ঘুরায় কী ধরনের প্রশ্ন আসতে পারে। তোমাদের মধ্যে একটা খুবই
একটা বাজে টেন্ডেন্সি আমি বলবো, একটা বাজে টেন্ডেন্সি হলো কমন পাওয়ার একটা হচ্ছে টেন্ডেন্সি তোমাদের মধ্যে থাকে। তো কমন পাওয়ার জিনিসটা, তুমি ইঞ্জিনিয়ার হতে আসছো, যেই প্রবলেম আগে থেকে সলভ হয়ে আছে তুমি সেই প্রবলেমকে সলভ করতে আসো নাই, যেই প্রবলেম সলভ হয় নাই তুমি সেগুলোকে সলভ করতে আসছো। তাহলে তোমার উচিত কি? তোমার উচিত হচ্ছে এই ধরনের যেই ক্লাসগুলো করা বা প্রবলেমগুলো সলভ করে নিজের মধ্যে প্রবলেম সলভিং স্কিলগুলো ডেভেলপ করা। তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, তোমাকে এখন থেকেই মনে করতে হবে যে তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো। তুমি যেটাই হতে চাও না কারণ, তুমি নিজেকে 10 বছর পরে যেখানে দেখতে চাও, তোমাকে প্রশ্ন করতে হবে তুমি এই মুহূর্তে সেই কাজ করতেছো কিনা। 10 বছর পরে তুমি যেই জায়গায় নিজেকে দেখতে চাচ্ছ, সেই জায়গায় যাওয়ার মতো কাজ তুমি এই মুহূর্তে করছো কিনা। তোমাদের মধ্যে অনেক রকম আমি দেখি যে টিচারদের মধ্যে কম্প্যারিজন আসলে করা হয়। টিচাররা সবাই সমান, সবাই যে যার জায়গা থেকে বেস্ট এফোর্টটা আসলে দেয়। এখন ধরো কারো মিষ্টি খেতে ভালো লাগে, কারো ঝাল খেতে ভালো লাগে। ধরো আমি মিষ্টি বানাই আর আরেকজন ঝাল বানায়, ঝাল জাতীয় খাবার বানায়। তো যার মিষ্টি খেতে ভালো লাগে, যে মিষ্টি বানায়, সে তার কাছেই যাবে। আর যার ঝাল জাতীয় খাবার ভালো লাগে, যে ঝাল জাতীয় খাবার বানায়, সে তার কাছেই আসলে যাবে। সবাই যে যার জায়গা থেকে বেস্টটা আসলে দেয়। তোমাকে খুঁজে নিতে হবে তুমি কার সাথে কানেক্ট হইতে পারবা। আমরা ক্লাসের পাশাপাশি একটা মেজর ইস্যুতে ফোকাস দিব, সেটা হচ্ছে গাইডলাইন্স। গাইডলাইন্সটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমার 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 বড় ভাই আছে বলে আমার লাইফে আমি অনেক ধরনের গাইডলাইন্স তার কাছ থেকে পাই। তো এই গাইডলাইন্সগুলো না অনেক অনেক ধরনের হচ্ছে গর্ত থেকে আসলে মনে করো তুমি পড়ে যাবা, একটা গর্ত দেখছো, ওই গর্তে তুমি পড়তেছো না কারণ আগে থেকে বলে দিছে যে ওখানে একটা গর্ত আছে, রাইট? মানে ব্যাপারটা হচ্ছে, আমরা যখন একটা রাস্তা দিয়ে হাঁটি, ওই রাস্তা সম্পর্কে যখন আমাদের আগে থেকে কেউ বলে দেয় যে এই রাস্তা দিয়ে যখন যাবা ওইখানে একটা গাছ দেখতে পারবা, ওইখানে একটা দোকান দেখতে পারবা, আমরা আগে থেকে কারো কাছে, আমরা অচেনা যখন জায়গায় যাই তখন আমরা কারো কাছে কথা বলার চেষ্টা করি যে ওই জায়গায় আমি যাচ্ছি, আমি এখানে যদি থাকতে চাই কোথায় থাকবো, আমি খাবারের ব্যবস্থা কি। আমরা কিন্তু একজনের কাছে কি করি, একজনের কাছে কথা বলে সেটা কিন্তু আসলে জানার চেষ্টা করি ওই নতুন জায়গায় আসলে আমি কিভাবে থাকবো, রাইট? তাহলে এটা কিন্তু আসলে গাইডলাইন্স দেওয়া হয় যে হ্যাঁ তুমি যেহেতু ধরো তুমি যে কুমিল্লায় যাচ্ছ, তুমি হচ্ছে ওই হোটেলে থাকবা, ওইখানে হচ্ছে একটা হোটেল আছে, ওখানে খাবার খাবা, রাইট? ওইখানে তুমি এমন এমন জায়গা আছে ঘুরতে যেতে পারবা, নদীর পার আছে যেতে পারবা, রাইট? তো এই যে ব্যাপারগুলা আমি কিন্তু একজনের কাছ থেকে গাইডলাইন্স নিয়ে গেছি। এখন যখন আমি গাইডলাইন্স নিয়ে গেছি, তখন কিন্তু আমার ওই জায়গায় যাওয়াটার পথ বা ওই জায়গায় যাওয়াটার পরিশ্রমটা কিন্তু একটু কমে গেছে এবং আমার কাছে পথটা ক্লিয়ার হয়ে গেছে, আমার সহজ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ওই জায়গায় যাওয়াটা সহজ হয়ে গেছে। আমরা ক্লাসে এই কাজটাই করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা ক্লাসে এই কাজটাই করার আসলে চেষ্টা করব, যে তোমাদেরকে গাইডলাইন্স দেওয়া যে এইটা করবা, এইটা করা যাবে না। ক্লাস যখন করবা খালি ক্লাস করবা, মানে এরকম আমি চাই না আমার ক্লাস যখন করবা ফারদিন স্যার বেস্ট, সেরা, আমি এগুলো চাই না। আমি চাই তুমি আমার ক্লাস থেকে শিখতে পারো, আমি চাই তুমি আমার ক্লাস থেকে শিখে নিজের প্রবলেম সলভিং স্কিল বাড়াতে পারো। আমি চাই তুমি একটা ভালো মানুষ হও, ঠিক আছে? আমি চাই তুমি তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারো, ঠিক আছে? এবং তুমি চান্স পাইতে চাও, ওইটার হেল্প হিসেবে আমি করার চেষ্টা করবো, আমার যতটুকু সম্ভব সেটা আমি করার চেষ্টা করব, ঠিক আছে? অনেক কথাই আসলে বলা হয়ে গেছে। আমরা এখন পরে ক্লাসে এক সময় আরো অনেক কথা হবে। আমি এখন আমার মাইকটা আসলে দিয়ে দিতে চাই। কাকে দিব? আমি রাজীব ভাইকে দিয়ে দিই অনেক সুন্দর করে। ও চশমা কখন পড়লেন? ওকে, আমি সানগ্লাস পরি কারণ আমার একটু লাইটে প্রবলেম হয়, বয়স তো অনেক হয়ে গেছে, 95 চলছে, 96 দিকে যাচ্ছে। আচ্ছা, আমাদের আরেকজন আছে, সে বারবার কমেন্ট করতেছে, তাকে একটু কথা বলতে দেওয়া হোক। তার আগে আমরা ফারদিন নিয়ে কথা বলি, সে এমন ইমোশনাল, এমন গুছাই কথা বলা শুরু করছে, আমার মনে হচ্ছে ওটা একটা মাহফিল জলসা আয়োজন করা উচিত। চমৎকার করে গুছিয়ে কথা বলো, আমরা সারা রাত ধরে তার ভাইয়ের কথা শুনবো। ওকে, আশা করছি ফারদিন ভাই, যেহেতু সে অভ্যস্ত এবং অফলাইনে সে খুবই ভালো করতেছে, সো আশা করছি ফারদিন ভাই খুবই ভালো করবে, আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি। ওকে, সো আমরা একটু চিন্ময় ভাইয়ের কাছে যাব এখন। চিন্ময় ভাইকে আমরা একটু জয়েন করানোর চেষ্টা করি। এই যে ভাইয়া চলে আসছে, আমরা একটু ভাইকে ফ্লোরটা ছেড়ে দিই। ভাইয়া, আমার কথাকে ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই তো আমি সরাসরি থাকতে পারতেছি না, এমএসসি করতেছি লন্ডনে, এই কারণে
সো তোমাদের সাথে আমার আর তেমন কিছু বলার নাই, অলরেডি অনেকে অনেক কথা বলে দিচ্ছে কিভাবে পড়ানো হবে না পড়ানো হবে, কিন্তু আমার অনেক কিছু দেখানোর আছে। হ্যাঁ, ভাইয়ারা 1 নাম্বার স্লাইডেই হচ্ছে এতক্ষণ পড়াইছে, বুঝছো? এতক্ষণ তোমাদের জাস্ট 1 নাম্বার স্লাইড পড়াইছে, স্লাইড আছে টোটাল 22টা। আমি তো টেনশনে পড়ে আছি এখন 22টা স্লাইড কেমনে হবে। তো যাই হোক, আমি যদি শুরু করি, এখানে আমরা আসলে চেষ্টা করেছি আমাদের বেস্ট অফ দ্য বেস্ট, মানে আমরা প্রত্যেকটা এন্ডের বেস্ট অফ দ্য বেস্ট মানুষজনকে, বেস্ট অফ দ্য বেস্ট টিচারদের একত্রিত করার একটা চেষ্টা করেছি, যেরকম অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল টাইপের আর কি। সো আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা সাবজেক্টকে আসলে একজনের কাছে রাখা, এবং এর ফলে যেটা হবে যে তোমরা আসলে একজনের মাধ্যমেই সম্পূর্ণটাতে আয়ত্ত করতে পারবে। আসলে আমি একটু ফ্র্যাঙ্কলি বলি আর কি, আমি এর আগেও বড় বড় প্ল্যাটফর্মে ছিলাম এবং সেখানেও ইঞ্জিনিয়ারিং কোর্সের আসলে ডাইরেক্টর বা মেইন হিসাবে, লিড হিসাবে কাজ করেছি বড় বড় প্ল্যাটফর্মগুলোতে। তো সেখানে আমাদের মটো ছিল এরকম যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে একজন করেই স্টুডেন্ট থাকবে, এবং আমি 21 এবং 22 ব্যাচকে ওইভাবেই পরিচালনা করেছিলাম। তবে তুমি বলতে পারো আচ্ছা আপনি তো অনেক আগে থেকে ফিজিক্সে 2জন করে পড়ান। হ্যাঁ, ফিজিক্সে 2জন করে পড়াতে হয়, কারণ আসলে আমি লিড হিসাবে যখন থাকি তখন আমাকে শুধু পড়ানো না, আমাকে অন্য সবকিছুই আসলে পরিচালনা করতে হয়। তোমাদের ক্লাস ঠিকঠাক হচ্ছে কিনা, তোমাদের প্র্যাকটিস শিট ঠিকঠাক পাচ্ছ কিনা, ইভেন প্র্যাকটিস শিটের গাইডলাইন সেট করা, যে প্র্যাকটিস শিটটা কোন কনসেপ্টে যাবে বা কিরকম ভাবে যাবে, মানে প্রত্যেকটা সাবজেক্টের প্র্যাকটিস শিট দেখতে যেন একই রকমই হয়, সেগুলা সেট আপ থেকে শুরু করে A to Z আমি করেছি, এবং সেটা আমি এখনো রেগুলার করতে থাকবো তোমাদের ব্যাচে। সো এই কারণে আমাদের ফিজিক্সের ডিপার্টমেন্ট আসলে 2জনের দরকার হয়। সো ফিজিক্সে আমি অর্ধেক ক্লাস নিব এবং রাতুল বাদ বাকি অর্ধেক ক্লাস নিবে, এবং আমরা আশা করি আমরা তোমাদের যতটুকু পড়াবো, যতটুকু প্রয়োজন ততটুকুই পড়াবো। এখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে একটা না ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে টিচাররা রিস্ক নিতে চায় না, এই কারণে তারা করে কি, এই কারণে তারা সব কিছুই পড়াতে থাকে বা সব কিছুই পড়াতে থাকে, কিন্তু আসলে আমাদের যেটা দরকার আমাদের সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু ততটুকুই পড়াবো। আমরা অতিরিক্ত কিছু, অনেকে বলবে যে আইআইটি জেই সলভ না করলে নাকি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়া যায় না, তো তাদেরকে বললো যে আমার সাথে কথা বলতে, কারণ আমি আইআইটি জেই ছাড়াই চান্স পেয়েছিলাম, এবং এখানে অনেকেই যারা বুয়েটে চান্স পাইছে তারা অনেকেই আইআইটি জেই ছাড়াই চান্স পাইছে। সো এরকম অনেক মিথের ব্যাপার স্যাপার আছে, এরকম অনেক অনেক টুকরো টুকরো ব্যাপার স্যাপার আছে যেটা আসলে এক কথায় বলা সম্ভব না, বা একটা 10 মিনিটের সেশনে বলা সম্ভব না। সেটা তখন তুমি ক্লাস করবা, সেই ক্লাসগুলোর সাথে সাথে তোমরা কিন্তু সেটা ফিলও করতে পারবা যে হ্যাঁ আমরা যেটা বলছি সেটা ঠিক কিনা, বা সেই অনুযায়ী প্রশ্ন আসে কিনা, এবং তোমাদের ক্ষেত্রেও তোমরা আসলে প্রেডিক্ট করতে পারবা যে কি টাইপের প্রশ্ন আসবে। হ্যাঁ, যেটা আমরা এখনই প্রেডিক্ট করতে পারতেছি যে এই যে 24 ব্যাচ কয়েকদিন পরে পরীক্ষা দিবে, 24 ব্যাচের প্রশ্নে কিরকম প্রশ্ন আসতে পারে আমরা জানি। ঠিক আছে, অনেকে বলবো যে ভাইয়া আপনাদের স্লাইড থেকে সব কমন আসে, কমন আসে না, ব্যাপারটা কমনের ইস্যু না, ব্যাপারটা হচ্ছে আমরা আসলে প্রেডিক্ট করতে পারি কি কি টাইপের জিনিস আসতে পারে, তো সেগুলো আমরা ক্লাসে দেখাই, এই কারণে কমন আসতে পারে। সো কমন আসাটাও আসলে ফ্যাক্টর না, আমরা তোমাদের সেভাবে প্রস্তুত করব। আরেকটা যেটা জিনিস, আমরা যেহেতু একত্রিত হয়েছি, তো আমাদের একটা মটো আছে। মটোটা হচ্ছে যে আমরা আসলে হাজার হাজার স্টুডেন্ট ওইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি সেসব সিরিয়াস স্টুডেন্ট যারা আমাদের সবগুলো কথা শুনবে। হ্যাঁ, এবং যারা আমরা যা যা বলবো সেই অনুযায়ী প্র্যাকটিস করবে, আমরা ক্লাসে যা যা পড়াবো সেটা বারবার পড়বে, এবং আমরা যতটুকু পড়তে বলবো ততটুকু পড়বে, আমাদের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে পড়বে। আমরা সেসব স্টুডেন্ট চাই, আমরা কিন্তু এমন স্টুডেন্ট চাই না যে এসে কম্পেয়ার করা শুরু করবে, এবং যে এসে খুঁতখুত করবে যে আচ্ছা এতটুকু পড়লে হবে নাকি আরো বেশি পড়া লাগবে, নাকি এটা খুঁতখুত করবে যে না এর চেয়ে কম পড়লেই তো হয়, এত বেশি পড়া লাগে না। আমরা যতটুকু করাবো ততটুকুই যারা গাইডলাইন মেনটেন করতে পারবে, আমাদের সেসব স্টুডেন্ট দরকার। সো এখানে যারা এই একটু উচ্ছৃঙ্খল আছো, বা যারা বিভিন্ন জায়গায় আসলে একই সাথে ক্লাস মেনটেন করতে চাও, তারা আসলে এসো না, তাদের এসে আসলে লাভ হবে না, তারা আমাদের গাইডলাইন মতো পড়তে না পারলে আসলে সেভাবে চান্স হবে না। ঠিক আছে, আর আরেকটা যেটা জিনিস, আমি অনেক বছর হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি, সো আমার অনেক স্টুডেন্ট অলরেডি বুয়েটে আছে, কুয়েটে আছে, রুয়েটে আছে, চুয়েটে আছে। সো আমি চাচ্ছি আমরা যতজনকেই পড়াই বেশিরভাগ স্টুডেন্ট যেন বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েটে চান্স পেয়ে যায়, আমাদের টার্গেট হচ্ছে এটা। হ্যাঁ, সো আমরা চাচ্ছি কম করেই পড়াইতে, আসলে যেন বেশিরভাগ স্টুডেন্টকে চান্স পাওয়াতে পারি, আমরা পার্সেন্টেজের দিকে যেতে চাচ্ছি। সো আমি এইটুকুই বললাম, কারণ আমাদের বলার আসলে অনেক কিছু আছে। সো আমি রাজীব ভাইকে এখন ফ্লোরটা ছাড়বো, রাজীব ভাই শুরু করবেন, তারপরে আমি হয়তো আরেকবার এসে কিছু একটা তোমাদের বলবো বা কিছু একটা তোমাদের দেখাবো। সো রাজীব ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ফ্লোর কেন আমাকে ছেড়ে দেওয়া হয়েছে আমি বুঝতে পারিনি। এই একটু এদিকে আসো, আর একটু জুম আউট করুন সুই ভাই। এই সৈকত, কেমন?
ফ্লোর ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে ওই স্লাইডগুলো একটু শো করতে, জার্নিটার ব্যাপারে একটু ম্যাপটা বোঝাইতে। সো আমি তোমাকে স্লাইডটা ওপেন করে দিচ্ছি। নাও। ওকে, সো আমরা একটু এবার দেখাই যে আমাদের যে এবার যে কোর্সটা আছে। তো আমাদের এই কোর্সটাতে একটা নাম আছে, একটা নামটাই সুন্দর, একটা নাম ই ফোর্স। তো ই ফোর্সটা কি আমরা অন্য একদিন, যেহেতু আমরা অনেক বেশি লাইভে অনেক কথা বলেছি, তোমাদের অনেক গাইডলাইন দিয়েছি, সো ই ফোর্সটাকে আমরা কি এটা নিয়ে আমরা আরেকদিন তোমাদের সাথে ডিসকাস করবো যে কেন এই কোর্সটার নাম আমরা ই ফোর্স রাখলাম। এবং আমাদের কোর্সের টাইটেল দেখো, ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি বায়োলজি। তার মানে এখানে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি তোমাদের ব্যাকআপের জন্য, মেডিকেল এবং ভার্সিটি ব্যাকআপের জন্য তোমাদেরকে কিন্তু বায়োলজিটাও আমরা পড়িয়ে দিব। তো আমি তো তোমাদেরকে শুরুতেই কিছু ডেটা দেখাই, যে ডেটাটা দেখলে তোমাদের আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার যে জার্নিটা, এটা তোমাদের জন্য ইজি হবে। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা কি না সেটা ডিসাইড করাটাও তোমার জন্য খুব সহজ হবে। তুমি যদি একটু খেয়াল করো, যে আমি যদি তোমাকে দেখাই যে আমার টোটাল যেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে, মেজর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেটা আছে, তো সেখান থেকে তুমি একটু খেয়াল করো যে আমাদের বুয়েটে আছে 1305টা সিট, কুয়েটে আছে 1065টা সিট, রুয়েটে আছে 1235 সিট, চুয়েটে আছে 920টা। তার মানে রাফলি 1000 করে তুমি দেখতেই পাচ্ছ এখানেই আছে, মানে 4000 তোমার জাস্ট বুয়েট সিকে রুয়েটে আছে। তারপর দেখো এমআইএসটিতে 820, আইওটিতে 640, বুটেক্সে 640, এবং সাস্টেও কিন্তু আমাদের অনেকেই তোমরা সিএসসির জন্য, ট্রিপলির জন্য সাস্টকে প্রেফার করো, দ্যাটস আমরা সাস্টকে এখানে রাখছি। সাস্টেও কিন্তু 985টা সিট আছে। তার মানে তুমি জাস্ট একটু যদি অন অ্যান অ্যাভারেজ চিন্তা করো তোমার কতগুলা সিট আছে ইঞ্জিনিয়ারিংয়ে। দেখো ইঞ্জিনিয়ারিংয়ে সিট সংখ্যা হচ্ছে 7610টা। তার মানে বাংলাদেশ থেকে প্রতি বছর এই ইনস্টিটিউশনগুলোতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 7610। এবার একটু তোমাকে দেখাই যে আসলে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নয় কত স্টুডেন্ট। তো তুমি যদি দেখো আমাদের বিভিন্ন অফলাইন বা অনলাইন সব কিছু মিলায় যদি তুমি একটা ডেটা বের করো, তাহলে তুমি দেখবা যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নয় টোটাল 25,000 স্টুডেন্ট। এই 25,000 কি সিরিয়াসলি প্রিপারেশন নেয়? না, হুজুগে হাইপে ভর্তি হয়। বাট সেখান থেকে আসলে কতজন সাস্টেইন করে, কতজন স্টুডেন্ট আসলে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেয়, এই নাম্বারটা কি তোমরা জানো? অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেয় 7 থেকে 8,000 মাত্র 7 থেকে 8,000 স্টুডেন্ট অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেয়। তুমি দেখো এর আগের স্লাইড আমি কি বলছি, কতটা সিট আছে? 7610টা, রাইট? আর প্রিপারেশন সিরিয়াস স্টুডেন্ট কয়জন? 7 থেকে 8,000ই কিন্তু সিরিয়াস স্টুডেন্ট। তার মানে যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ডেডিকেটেডলি পড়াশোনা করে, সিরিয়াসলি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়াশোনা করে, এর মেজরিটি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে যায়। মানে জয়জন ভালো প্রিপারেশন নেবে, জয়জনই চান্স পেয়ে যাবে। জাস্ট শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, তো এই যে দেখো 25,000 থেকে যে 7 থেকে 8,000 সিরিয়াস স্টুডেন্ট, আমার না এই স্টুডেন্টগুলাই আমরা চাই। আমার ওই কোর্সে 25,000 স্টুডেন্টের দরকার নাই। আমি তোমার সবাইকে চান্স পাইতে পারবো না, চান্স পাইতে না পারলে আমার খারাপ লাগবে। সো আমি চাই আমার কাছে ঠিক ওই রকম স্টুডেন্টগুলোই আসুক যাদেরকে আমরা আসলে চান্স পাইতে পারবো। এবং আমাদের কোর্সে যদি তুমি একটা মিডিওকর স্টুডেন্ট হও, বা তুমি ধরো অ্যাভারেজ স্টুডেন্ট হও, বাট ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন দেখো, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি আসো, তোমার স্বপ্নটা নিয়ে আসো আমাদের সাথে। তোমার প্রিপারেশন আমরা নেওয়াই দিব তোমাকে, তোমার প্রিপারেশনটাকে আমরা গুছাই দিব। তুমি জাস্ট আমাদের গাইডলাইন অনুসরণ করবা, তুমি জাস্ট আমাদের সাথে লেগে থাকবা, তাহলে তুমিও এই 7 থেকে 8,000 স্টুডেন্টের মধ্যে ইনশাল্লাহ নিজের পজিশনকে গ্র্যাব করে নিতে পারবা। তো আমাদের টার্গেট এটাই যে আমাদের কাছে অত স্টুডেন্ট দরকার নাই, বাট আমাদের কাছে যত স্টুডেন্ট আসবে, সে ভালো হোক খারাপ হোক, সে টপার হোক ক্লাসের লাস্ট বয় হোক, ডাজন্ট ম্যাটার ভাই, তুমি আসো, তুই আয়, বাকিটা আমরা দেখতেছি, তোর 7 থেকে 8,000-এর মধ্যে আমরা রাখবো, আমি কথা দিলাম ইনশাল্লাহ। ওকে, এবং এবার আমাদের টিমটা আসলে ওই রকমই, আমাদের টিমের স্পিডটা ওই রকমই। আমরা ইনশাল্লাহ এই বছর সেই কাজটা করে দেখাবো। আমি ডেটা শো দেখাবো ইনশাল্লাহ আমাদের এই কোর্সে কতজন স্টুডেন্ট ছিল, রেজাল্টের পর আমি তোমাদেরকে শো করব এই কতজন স্টুডেন্ট থেকে কতজন স্টুডেন্টকে আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাইছি। আগামী বছর এই দিনটার জন্য ওয়েট করো, আমি ডেটা শো দেখাবো তোমাদেরকে, কথা দিলাম। ভাইয়া এই কোশ্চেনটা আপনার কাছেই, হোয়াই বায়োলজি? আমি লাইভের শুরুতেই বলছি ব্যাপারটা খুবই সিম্পল, যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার আগে তোমার মেডিকেল অ্যাডমিশন হবে। মেডিকেল অ্যাডমিশনে যদি একটা সিট কাভার হয়ে থাকে, তাহলে তো ঢাকা মেডিকেল হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা যেদিন দিতে যাওয়া তখন কী ফিল হবে? না হলে না হবে। তুমি কি জানো যে মানুষটা কোনো কিছু পাওয়ার জন্য পরীক্ষার হলে যায় না, আমি কিছু হবে না, এই মানুষটার ভালো করার পসিবিলিটিস বেশি। বুঝতে পারছো? সো আমার কাজ হলো ওইটা। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখো, বায়োলজি সিলেবাসটা বেশ বড়। আবার ভয় পাইও না ভাই ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বায়োলজি ঢোকাই দিয়েছে, না, বায়োলজি কিন্তু ঢোকাই দেওয়া হয়নি। অলরেডি যা পড়ছিল আমি তোমাকে জাস্ট ওখান থেকে গুছাই দেবো, ছোটো করে দেবো, যে এতটুকু পড়ে যাও। তো
আমি দেখো কেন একটা ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েটে চান্স পাইছে একটা ছেলে, কেন ঢাকা মেডিকেলে বা মেডিকেলে চান্স পেয়ে গেছে, কেন পাইছে আমি তোমাকে বলি। ফিজিক্সে যে পরিমাণ তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নাও, ফিজিক্সে অনুশীলনী বা সহজ প্রশ্নগুলো আসে, যেগুলা যতগুলো প্রশ্ন আসে ততগুলো তুমি কারেক্ট করতে পারো। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার যে প্রি এক্সিস্টিং প্রিপারেশন আছে, তুমি তো ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিবা, তার মানে কেমিস্ট্রি পড়ছো মোটামুটি, তাহলে কেমিস্ট্রির আইদার অনুশীলনী কিংবা ভেতর থেকে যে প্রশ্নগুলো আসবে এগুলো সবগুলোই পারবা। এরপর হইলো জিকে এবং ইংলিশে পাবা এভারেজ। আর জিকের ব্যাপারটা হচ্ছে লাইক জুয়ার মতো, কার লেগে গেল না, ব্যাপারটা এরকম। তার মানে তুমি সবগুলো মিলায়ে একজন মেডিকেল স্টুডেন্টের সমান পর্যায়ে আছো। এটা কেন বলতেছি, কারণ মেডিকেলের কোশ্চেনের স্ট্যান্ডার্ড এত বাজে, আমাদের সময় এত দারুণ ছিল। আমরা কিন্তু সবাই বলি, বুঝছো, অনলাইনে স্টুডেন্টরা বলে, গার্ডিয়ানরা বলে, টিচাররা বলে, তারপরেও কোনো ধরনের কি হয় না, বেটার হয় না। তো এইটাই তো একটা বড় সুযোগ, যেহেতু কোশ্চেন স্ট্যান্ডার্ডটা এমন, যে কেউ এক্সাম দিতে পারে, যে কেউ ভালো করার পসিবিলিটিস আছে। সো হোয়াই এই সুযোগটা নিবা না? জাস্ট ইঞ্জিনিয়ারিংয়ের আগে পরীক্ষা দিবা, মেডিকেলে চান্স হবে, যদি হয়ে যায় ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ে এমন একটা নিশ্চিন্তে বসবা যে তুমি তোমার ডিজায়ার্ড সাবজেক্টে চলে যাবা। ওকে ওকে, আর লাস্টে একটা কথা, যদি ধরো কোনো কারণে ইঞ্জিনিয়ারিং স্লিপও করে, তোমার ঢাকা ইউনিভার্সিটি তোমার বায়োলজি লাগবে, বিভিন্ন ইউনিভার্সিটিতে বায়োলজি লাগবে, সেটার ব্যাকআপটাও কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। তার মানে বুঝতেই পারতেছো, মানে তুমি কোনোভাবেই তোমাকে আমরা স্লিপ করতে দিব না, তোমাকে আমরা ইনশাল্লাহ পাবলিকিয়ান বানাবোই। ওকে, সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ইজ দ্য বেস্ট প্রিপারেশন। কেন আসলে এটা কেন বলে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে সবারই পাবলিক ইউনিভার্সিটিতে হয়ে যায়? ওইটার আসলে অ্যান্সারটা চলে আসছে আমাদের আগের কথার মধ্যে আসলে চলে আসছে। স্টোরি শেয়ার করি, হ্যাঁ, আমার তো কাজই এগুলা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কেন বেস্ট? কারণ 3 ইডিয়টস, ওই মুভি দেখছো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বেস্ট। তোমরা কি একটু খেয়াল করছো 3 ইডিয়টস এর মুভির একবার লাস্ট মোমেন্টে গিয়ে একজন ইঞ্জিনিয়ারকে ডাক্তারি করতে হয়, হ্যাঁ, একটা চাইল্ড ডেলিভার করার জন্য। খেয়াল করছো জিনিসটা? এবং জুমের মতো একটা কানেক্টরে কথা বলতেছে, একদিকে কারিনা কাপুর আছে, বলতেছে কিভাবে ভ্যাকুয়াম সাকশন দিয়ে টেনে নিয়ে আসবা। সো আমার মনে হচ্ছে যে যারা 3 ইডিয়টস দেখে ইঞ্জিনিয়ারিং করতে আসো, 3 ইডিয়টস দেখে ইঞ্জিনিয়ারিং করতে চাও, কিংবা একজন বুয়েটিয়ান ভাইয়ার একটা টি শার্ট, পাশে বুয়েট লেখা আছে, গ্রামে চলে গেছে, ভাই এগুলোর জন্য ইঞ্জিনিয়ারিং না, বুঝতে পারছো? টাকা কামানোর জন্য ডাক্তার হইতেছে, টাকা কামানোর জন্য ইঞ্জিনিয়ারিং, ভাই এগুলোর জন্য না। ভাই আমার ভালো লাগে জিনিসটা। ছোটোবেলায় আমার ফ্রিজ আছে, ফ্রিজ খুলতে ভালো লাগতো, টিভি খুলতে ভালো লাগতো, ভেরি গুড। তোমার মধ্যে ওই দিনে ইঞ্জিনিয়ারিংয়ের বীজ ঢুকে গেছে, তাই না? কিন্তু তুমি দেখো তোমার জার্নিতে তুমি কখনো কাউকে চিকিৎসা করো নাই, তাহলে অটোমেটিকলি একটা মানুষ আসলে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যায়। ক্লাসের সবচেয়ে খারাপ যে ছেলেটা 3-4 পাইছে টেস্টের মধ্যে, পরীক্ষা গিয়ে 3-4 পাবে, তারও স্বপ্ন ইঞ্জিনিয়ারিং পড়বে। সো আমি পার্সোনালি বিলিভ করি বাই ডিফল্ট মানুষের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন ঢুকায় দেওয়া থাকে, এজন্যই বেস্ট, আর কিছু না। আর কোনো কথা আছে? না ভাই। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা হচ্ছে, এটা একটা আছে না, ইটস লাইক রক স্টার, এই টাইপের একটা ফিল আছে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে। সত্য কথা এটা, আমরা ডাক্তাররাও কিন্তু কাইন্ড অফ রক স্টার, কিন্তু হসপিটালের বাইরে বের হইলে আর চেনা যায় না, বুঝছো? অ্যাপ্রন করলে আর বোঝা যায় না যে এই মানুষটা কিছুক্ষণ আগে একটা মানুষের জীবন বাঁচানোর ওসিলা হয়ে হসপিটালে ছিল, ওই মানুষটার ওসিলায় একটা মানুষের জীবন বেঁচে গেছে, বুঝতে পারছো? কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা রাস্তাঘাটে চললেও বোঝা যায়, আচ্ছা ঝাগড়া চুল ইঞ্জিনিয়ার, আচ্ছা পুরাতন টি শার্ট ইঞ্জিনিয়ার, পলাশিতে চা খাচ্ছে, আচ্ছা বুয়েটিয়ান। তো আমি অ্যাকচুয়ালি ফান করলাম, সিরিয়াস বিষয়টা তুমি একটু বলো তো কেন ইঞ্জিনিয়ারিংটা বেস্ট? ওকে, সো ওইটাই মানে যেটা হচ্ছে যে সাধারণত যেটা বলা হয় যে ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন যারা নেয় তাদের কোনো না কোনো একটা জায়গায় হয়ে যায়, এটা একটা মিথ আছে, প্রচলিত মিথ, এবং এটা সত্য কথা, মানে মিথটা সত্য কথা, তো এটা তোমরা সবাই জানো। এর রিজনটা আমি তোমাদেরকে একটু যদি বলি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় তাদের কোথাও না কোথাও হয়ে যায়। এই জায়গায় একটু ছোট্ট একটা কারেকশন আছে, সিরিয়াসলি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন যারা নেয় তাদের কোনো না কোনো জায়গায় হয়ে যায়, ঠিক আছে? সো এই সিরিয়াসলি কথাটা আসলে মিসিং ছিল। তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, জাস্ট কোর্সে ভর্তি হয়ে গেলাম, আমার কোনো না কোনো জায়গায় হয়ে যাবে, না ভাই, তোমার কোথাও হবে না, জাস্ট হাইপে একটা জায়গায় ভর্তি হয়ে গেলাম হয়ে যাবে না, হবে না ভাই, তোমাকে সিরিয়াস হইতে হবে। তুমি যদি ওই সিরিয়াসলি, আমরা যে একটু আগে বললাম, ডেটা দেখে তোমাদেরকে বললাম যে 7 থেকে 8,000 স্টুডেন্ট সিরিয়াসলি প্রিপারেশন নেয়, তুমি যদি সেই 7 থেকে 8,000 স্টুডেন্টের মধ্যে আসলে থাকতে পারো, তাহলে তোমার কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে হবে, তোমার যে কোনো ভালো ইউনিভার্সিটিতে হবে, মানে কোথাও না কোথাও তোমার চান্স হয়েই যাবে। সো এই জন্যই আসে, তো আমরা এই জায়গাতে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই হয়ে যাবে, তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে সিরিয়াসলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার কোনো না কোনো জায়গায় হয়ে যাবে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং কেন বেস্ট, এটার আরেকটা কারণ আছে, আমি একটু বলি। আমি সবসময় ইঞ্জিনিয়ারদের সাথে থাকি, আমার যে বিজনেস পার্টনার সে হচ্ছে ইঞ্জিনিয়ার, সিএসসি ইঞ্জিনিয়ার, ও ইঞ্জিনিয়ার, রাতুল ইঞ্জিনিয়ার, ফারদিন ইঞ্জিনিয়ার। খেয়াল করে দেখো, ওদের একটা করে স্টার্ট আপ আছে। আমি বলি না কোচিংয়ের টিচার স্টুডেন্ট পড়া, অ্যাকচুয়ালি সার্ভিসের বিনিময়ে তারা পেমেন্ট নেয়, বাট সবার দাবি স্টার্ট আপ আছে, এটা একটা।
বিজনেস বা স্টার্ট আপ যেগুলো পৃথিবীতে জনপ্রিয়, যেগুলো স্টার্ট আপ, সবগুলোর পেছনে তুমি দেখবা ইঞ্জিনিয়ার না ইঞ্জিনিয়ার আছেই। বুঝতে পারছো? সো বিজনেস বলো, টাইকুনস বলো, স্টার্ট আপ বলো, পেছনে ইঞ্জিনিয়ার্স আছে। সো এটা একটা দারুণ জীবন আর কি, মানে দারুণ একটা চয়েস হইতে পারে। ওকে, সো আমরা যদি তার পরের স্লাইডটাতে যাই, এগুলোর জন্য আবার আমার মেডিকেল স্টুডেন্ট কমে যাবে। ভাই মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, আমরা তো কারো স্বপ্ন চেঞ্জ করতে আসি নাই, আমরা জাস্ট হচ্ছে তোমার যেটা স্বপ্ন, তোমার যদি লক্ষ্য থাকে মেডিকেল, তুমি অবশ্যই মেডিকেলে যাবা। তোমার লক্ষ্য যদি থাকে ভার্সিটিতে পড়া, তুমি অবশ্যই ভার্সিটিতে যাবা। যাদের লক্ষ্য ইঞ্জিনিয়ারিং তাদেরকে মোটিভেট করার জন্যই ভাই আসলে এই কথাগুলো। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার হয় না, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই কিন্তু আমার মনে অনেক প্রশ্ন। হ্যাঁ। আমরা সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি, তোমার হাতে চয়েস আছে, তুমি পড়বা কি পড়বা না, কোথায় যাবা কি কোথায় যাবা না, কে বেস্ট তোমার মতো তুমি করবা। এক্স্যাক্টলি। জাজমেন্ট স্কিল যার ভেতরে আছে তারে ঠকানো খুব মুশকিল। সো আমরা ওই মানুষগুলো চাই যাদের একটা জাজমেন্টাল স্কিল আছে, নিজের ডিসিশন নেয়। এক্স্যাক্টলি। বলি আমরা আমাদের মতো। জি ভাইয়া, প্লিজ। সো জিনিসটা আসলে এটাই যে তোমার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদেরকে মোটিভেট করা আসলে। হ্যাঁ, ওকে, তো আমাদের এইবারকার কোর্সে আসলে অনেকগুলো চমৎকার সব ফিচার থাকবে। তো এই চমৎকার ফিচারগুলোর মধ্যেই একটা প্রথম যেই ফিচার সেটা হচ্ছে চিরকুট এক্সাম। দেখো মানে আমরা এবারের আমাদের কোর্স প্ল্যানের সব থেকে বেশি যে জায়গাতে ফোকাস করতেছি সেটা হচ্ছে এক্সাম সিস্টেম এবং এক্সাম নিয়ে। ঠিক আছে, ইউজুয়ালি যেটা হয় আমরা যখন অনলাইনে পড়ি, অনলাইনে পড়ার কারণে তোমাদের অনেকের মধ্যে একটা ব্যাপার আসে, পরীক্ষার জায়গাতে একটা গ্যাপ থেকে যায়। তোমরা অনেকেই মনে করো যে অনলাইনে আমরা পড়তেছি বাট পরীক্ষাটা মন মতো হচ্ছে না। বাট আসলে সত্যি কথা বলতে তোমার অ্যাডমিশন টেস্টে পরীক্ষা এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে তোমার সবচেয়ে বেশি ফোকাস করা উচিত পরীক্ষাতে, ক্লাসের থেকেও পরীক্ষা অনেক বেশি ইম্পর্ট্যান্ট অ্যাডমিশনের এই ফেজটাতে। সো দ্যাটস ওয়াই আমরা এই বছর আমাদের এক্সাম সিস্টেম নিয়ে আমরা কাজ করব। পুরো বাংলাদেশে এক্সাম সিস্টেম একটা রেভুলেশন আমরা ক্রিয়েট করব। তো তার মধ্যেই অন্যতম একটা জিনিস হচ্ছে চিরকুট এক্সাম, যেটা কিনা একটা ডেইলি এক্সাম। বাট তোমাদের যে ডেইলি এক্সাম বলে তোমরা যেটার সাথে পরিচিত, এটা না ওই রকম না, এটা একটু ডিফারেন্ট এক্সাম। সো এই ডিফারেন্ট এক্সামটা, এটাকে আমরা নাম দিয়েছি ডেইলি ডোজ অফ এক্সিলেন্স চিরকুট এক্সামের। দেখো ট্যাগলাইনটা খেয়াল করে, এখান থেকেই তোমার আসলে বোঝা উচিত যে কতটা হেভি ওয়েট একটা এক্সাম হবে। এবং এই এক্সামটাই, এটাই আসলে তোমাকে যে ডে বাই ডে যে তোমার যে ইম্প্রুভমেন্টের জায়গাটা, সেই জায়গাটা ক্রিয়েট করবে। তো এই চিরকুট এক্সাম নিয়ে আমি আসলে রাতুলকে জিজ্ঞেস করতে চাই, কারণ হচ্ছে এটা আসলে রাতুলের একটা সিগনেচার জিনিস। আমরা রাতুলের কাছ থেকে জোর করে নিয়ে আসছি অনলাইনে, এটা রাতুলের অফলাইনের একটা অ্যাসেট ছিল, সেটাকে আমরা এবার অনলাইনে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। সো রাতুল ভাই, যেহেতু এটা তোমার জিনিস, তো তুমি একটু বলো যে আসলে চিরকুট এক্সামটা ওদের জন্য কতটা হেল্পফুল হবে। এটা আমার অফলাইনে যেটা হতো যে ধরো আজকে আমি যতটুকুটা পড়ালাম, ধরো একটা অঙ্কই আমি পড়াতে পারছি, ওই অঙ্কটাকেই সামান্য একটু ডানকে বামকে ডান করে আমার স্পেশাল চেকবুক চিরকুটের মতো একটা জিনিস বানানো আছে, আসলে আনতে ভুলে গেছি, তো সামনে দেখাবো নি, সমস্যা নাই। ওইটাতে স্টুডেন্টরা পরীক্ষা দিত এবং পরের দিন আমি ঠিক খাতাটা দেখে ওদেরকে ব্যাগ দিতাম, এবং যারা ফুল মার্ক পাইতো তাদেরকে একটা ছোট্ট পেন পুরস্কার দিতাম আর কি। এবং ইন টোটালি এই ধরো আমি একটা কোর্সে 100টা ক্লাস নিলাম, এই 100টা ক্লাস মিলে চিরকুটে যার হায়েস্ট মার্ক হতো তাকে একটা বড় সড়ো পুরস্কার দিতাম আর কি। ঠিক আছে, ফার্স্টবার মানে অনেকগুলো পুরস্কারই দিছি আর কি। তো ফার্স্ট যে পুরস্কারটা দিয়েছি আর কি, এইচএসসি 23 ব্যাচ পেয়েছিল সাফা তাসনিম, ও ম্যাকবুক পাইছিল আর কি, ও বুয়েটে 90তম হয়েছে, এখন সিএসসিতেই পড়ছে আর কি। তুমি এই কোর্সে যারা চিরকুটে ভালো করে, তুমি ম্যাকবুক দিবা কিনা? দেওয়া যেতে পারে, অবশ্যই দেওয়া যেতে পারে, রাতুল ভাইয়ের পক্ষ থেকে অবশ্যই দেওয়া যেতে পারে, অবশ্যই দেওয়া যেতে পারে। আমাদের এই ইঞ্জিনিয়ারিং এটা যেহেতু অ্যাডভান্স কোর্স, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতগুলো চিরকুট হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলিয়ে সবগুলো চিরকুট মিলায়ে যে হাইয়েস্ট মার্ক পাবে ওকে একটা ম্যাকবুক দেওয়া যেতেই পারে। এটা এমন বড় কোনো বিষয় না, ওকে ইনশাআল্লাহ, এটা এমন বড় কোনো বিষয় না আর কি, দেওয়া যেতেই পারে। ঠিক আছে, এটা আমি যদি আমার অফলাইনে রাজশাহীর মধ্যে থেকে দিতে পারি, সারা দেশ মিলায় একটা ম্যাকবুক দেওয়া কোনো বড় বিষয় না, তাই না? এটা স্বাভাবিক বিষয়। ওকে, কি বলেন ভাই? এত ছোট করে নিলে হবে, তাই না? থেকে একটা ম্যাকবুক পাওয়ার তো তবে আমরা এই ইঞ্জিনিয়ারিং যেহেতু এক্সাম, আমরা চিরকুটটাতে চেষ্টা করব মানে এমসিকিউ এর সাথে অ্যাটলিস্ট একটা করে রিটেন রাখার, সেটা দেখা যাক, চেষ্টা করবো আর কি। ঠিক আছে, কারণ ইঞ্জিনিয়ারিং তোমরা দেখছো বর্তমানে ম্যাক্সিমাম পরীক্ষাগুলো রিটেন ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, তো চেষ্টা করব যে তোমরা একটু রিটেন ভাইবটাও রাখার, এইভাবেই আসলে দেওয়ার। ঠিক আছে ভাই, আর আমরা সেকেন্ড যদি যাই, আমাদের এখানে ডেইলি তো তোমরা দেখলে ডেইলি ডোজ অফ এক্সেলেন্স তো আছেই চিরকুট এক্সাম, সাথে আমাদের এখানে উইকলি এক্সাম থাকবে, যেখানে তোমরা বুয়েট স্ট্যান্ডার্ড রিটেন এক্সাম দিবা, একই সাথে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসিকিউ এক্সাম দিবা। তার মানে আমাদের এই পুরো কোর্সটা কিন্তু আসলে তোমার পুরো ইঞ্জিনিয়ারিং এ তুমি যেভাবে পরীক্ষা দাও, বুয়েটে তুমি যেভাবে রিটেন পরীক্ষা দিবা সেটার প্রিপারেশন হচ্ছে, একই সাথে বুয়েট প্রিলি সহ অন্যান্য ইউনিভার্সিটিগুলো
এমসিকিউতে তুমি যেভাবে এমসিকিউ পরীক্ষা দিবা সেই স্ট্যান্ডার্ড এমসিকিউ পরীক্ষাও থাকতেছে উইকলি। তার মানে তোমার যে এক্সাম, মানে তোমরা আবার এক সপ্তাহ আমরা যা পড়ালাম তার উপরে তুমি একটা করে উইকলি এক্সাম দেওয়ার কিন্তু সুযোগ পাচ্ছ এখানে, এবং এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এক্সাম হবে এই বছর। গত বছর আমরা এই জিনিসটাকে চালু করেছি, এবার আমরা সেটাকে আরও গ্লোরিফাই করার চেষ্টা করতেছি, আরও অ্যাডভান্স করার চেষ্টা করতেছি এবং আরও কমপ্লিট করার চেষ্টা করতেছি। তো হোপফুলি তোমাদের এবার উইকলি এক্সামে তোমরা একটা নতুন এক্সপিরিয়েন্স পাবা এবং তোমাদের সবার এই ব্যাপারটা খুব ভালো লাগবে যে অনলাইনে বসেও যে আসলে অফলাইনের ফ্লেভারটা কীভাবে পাওয়া যায় সেটা এবার তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে। সো আমাদের এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে মান্থলি মেগা মক টেস্ট। ওকে, সো এটা আমাদের একটা নতুন এই বছর নতুন একটা সংযোজন, মান্থলি মেগা মক টেস্ট। মানে একদম তোমার একটা মানে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা যেরকম হয়, সাপোজ বুয়েটের পরীক্ষার তোমার যেরকম হয়, বুয়েটের রিটেনটা তুমি যেরকমভাবে বুয়েটের রিটেনটা হবে, এখানে ঠিক এক্স্যাক্টলি সেম ওয়েতে সেমভাবে তোমার পরীক্ষা হবে। তার মানে তুমি একদম রিয়েল লাইফে এক্সাম হলে যে এক্সপিরিয়েন্সটা তোমার দরকার, যেরকম কোশ্চেন তোমার দরকার, ঠিক একই রকম কোশ্চেন একই প্যাটার্নে তুমি এই জায়গাতে পরীক্ষা দিবা, যেটাকে আমাদের হচ্ছে মান্থলি মেগা মক টেস্ট। এবং এইখানে কিন্তু বেশ ভালো রকমের তোমাদের জন্য গিফট পাওয়ার অনেক সুযোগ আছে। এটা সবকিছু আজকে আমরা রিভিল করবো না, হ্যাঁ। সময় হলেই বুঝে যাবে। হ্যাঁ, এটা নিয়ে আমরা আলাদা একটা সেগমেন্ট করবো, কারণ এখানে অনেক ডায়নামিক থাকবে, এটা অনেক কিছু থাকবে এই জায়গাতে। সো এখানে থেকে অনেক কিছু তোমরা পাবা হোপফুলি। ওকে, সো আমরা তারপরে যদি যাই আমাদের গেমিফাইড এক্সাম সিস্টেম। ওকে, সো এইটা নিয়েও খুব বেশি বলবো না তোমাদেরকে, রাজীব ভাই নিষেধ করে দিচ্ছে পাশ থেকে। গেমিফাইড এক্সাম সিস্টেম নিয়ে, কারণ এইটা একটা চমৎকার জিনিস। এটা একটা চমৎকার জিনিস। সারা জীবন তো পরীক্ষা দিছো, পরীক্ষা তো বোরিং হয় ভাই, তাই না? তো পরীক্ষা বোরিং, পরীক্ষাটা একটু ইন্টারেস্টিং হলে কেমন হয়? থাকুক, এটাও আমাদের একটা ওয়েপন। যারা এই কোর্সে থাকবা তারা এটা অ্যাক্সেস করতে পারবা, এবং এইটা নিয়েও আমরা ডিটেল আলোচনা করব, কেন আমরা গেমিফাইড বলতেছি এবং পরীক্ষা দেওয়ার মজাটা আসলে কোথায় তোমরা এখন রিয়েল লাইফে ফিল করতে পারবা তোমরা এখন, যে আসলে পরীক্ষা দেওয়া আসলে অনেক ইন্টারেস্টিং হইতে পারে। ওকে, তারপর আমাদের এখানে দেখো টোটাল 80+ এক্সামস থাকবে, পরীক্ষা থাকবে, যেখানে অনেক ফাইনাল মডেল টেস্ট থাকবে, অনেকগুলো মডেল টেস্ট থাকবে। মানে তোমার পরীক্ষা নিয়ে এই কোর্সে কোনো চিন্তা করতে হবে না। তোমাকে প্রিপেয়ার করা তোলার জন্য, তোমাকে বেস্ট প্রিপারেশন নেওয়ানোর জন্য যত এক্সাম দরকার, সাপোজ তুমি চুয়েটের পরীক্ষা দিবা, চুয়েটের পরীক্ষা দেওয়ার আগে চুয়েট স্ট্যান্ডার্ড যতগুলো তোমার পরীক্ষা নিলে মনে হবে যে তুমি স্যাটিসফাইড, ততগুলো এক্সাম তোমার জন্য রাখা হবে। বুঝে গেছে? সো আমরা এই এক্সাম সিস্টেমে সেভাবেই কাজ করতেছি এবছর। এখানে যদি এক্সাম সিস্টেম এভরিথিং সব হয়, আমি যদি অফলাইনে ভর্তি না শুধু অনলাইনে পড়ি। হ্যাঁ ভাইয়া, কোভিডের সময় তো হইছে, সেটাই তো হয়েছে। কোভিডের সময় তো হ্যাঁ, আমরা ভাইয়া অনলাইনে আমরা কি বলতেছি, আমরা ওদেরকে আসলে ওই যে ল্যাকটা করে অনলাইনে কোর্স করার পরে ওরা মনে করে যে অফলাইনে মনে পরীক্ষাই দিতে হবে, মানে অফলাইনের যেই জায়গাটাতে ওরা মিস করে, সেই জায়গাটি নিয়ে তো আমরা কাজ করছি যেন যে তোমাকে আসলে অফলাইনে যেতে হবে না এবছর আর। এডটেক আসলে টেকটা কেমন হয় এক্স্যাক্টলি, আমরা সেই জায়গাতেই কাজ করতেছি, ইনোভেশনটাকে এমন জায়গায় আমরা নিয়ে যেতে যাচ্ছি, তোমাকে আসলে অফলাইনে যেতে হবে না, তোমাকে আমরা সেই জিনিসটাই তোমাকে গুছাই দিব। তুমি যদি পুরোপুরি আমাদের সাথে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তোমাকে আর কোথাও পড়তে হবে না। ওকে, তো আমরা তারপরে দেখি আমাদের টোটাল লাইভ ক্লাস করে। দেখো সবাই কিন্তু লাইভ ক্লাসের সংখ্যাটা অনেক আগে বলে, বাট আমরা এই বছর কিন্তু আমাদের এক্সামের সংখ্যাটাকে আগে বলতেছি, বা এক্সামটাকে নিয়ে আমরা আগে চলে আসছি, বিকজ আমরা এই বছর আমাদের এক্সামের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এবং আমি এটা বিলিভ করি পার্সোনালি যে ইঞ্জিনিয়ারিংয়ে এক্সামটাই আসলে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। স্পেশালি অ্যাডমিশন এক্সামটা অনেক বেশি গুরুত্ব বহন করে। সো লাইভ ক্লাস তো থাকতেছি 150+ লাইভ ক্লাস, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং একই সাথে তোমরা এবছর বায়োলজিটাকেও পাচ্ছ। তো তোমার প্রিপারেশনটা একদম কমপ্যাক্ট হইতে গুছাই দিব ইনশাল্লাহ আমরা এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে। রাতুল, এটা কি? প্রতিটা চ্যাপ্টারের উপর আসলে কম্প্যাক্ট ক্লাস, এই বিষয়টা এরকম, ধরো মানে বর্তমানে একটা চ্যাপ্টার 2, 3, 4, 5টা যখন ক্লাস হয়ে যায়, স্টুডেন্ট চায় পরীক্ষার আগে, ধরো একটা পরীক্ষার আগে কম্প্যাক্টলি অল্প টাইমে 1 ঘন্টা 2 ঘন্টা বা ম্যাক্সিমাম 2.5-3 ঘন্টার মধ্যে একটা অধ্যায় গুছিয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা কম্প্যাক্ট ক্লাসের একটা সেগমেন্ট রেখেছি, তো এটাও আশা করা যায় তোমাদের বেশ হেল্প করবে আর কি। ঠিক আছে, ওকে। সো কম্প্যাক্ট ক্লাসের পাশাপাশি কম্প্যাক্ট ক্লাসটা আসলে বেসিক্যালি রিভিশনের জন্য। আসলে তোমার একটা চ্যাপ্টার তুমি পড়েছো, বাট তোমার মনে হচ্ছে তোমার রিভিশন দেওয়া দরকার, ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমার একটু জানা দরকার, একবার দেখা দরকার, দ্যাটস হচ্ছে আমাদের কম্প্যাক্ট ক্লাস। আর একই সাথে তোমার এখানে থাকতেছে আমাদের আর্কাইভ ক্লাস, অর্থাৎ 24 ব্যাচে আমরা যেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যাদেরকে নিয়েছি তাদের জন্য আমরা যে ক্লাসগুলো নিয়েছি এগুলো সব তোমরা আর্কাইভে পেয়ে যাবে। কারণ আর্কাইভে কার ক্লাস পাবে সেটা আমরা একটু পরে তোমাদেরকে দেখাই দিব। এবং এখনো ভাই এটা মোটামুটি আর্কাইভ ক্লাস আপলোড দেওয়া হয়ে গেছে, তাদেরকে করে আমরা দেখাই দিতে পারবো। এটা আমাদের আপলোডেড, অলরেডি কোর্সে আপলোড করা হয়ে গেছে।
অ্যান্ড দেন আমাদের থাকবে গাইডলাইন ক্লাসেস, গাইডলাইন সেশনস, যেখানে আমরা জুমে তোমাদের সাথে সরাসরি কথা বলবো। আমাদের যে ভাইয়ারা আছেন ডিরেক্টলি তোমাদের জন্য আমরা গাইডলাইন ক্লাসেস নিব। তোমাদের যখন প্রয়োজন হবে, যেরকম সিচুয়েশনে যখন তোমার গাইডলাইনের প্রয়োজন হবে, যখন মনে হবে আসলে স্টুডেন্টদের এখন মোটিভেট করা দরকার স্টুডেন্টদেরকে, কারণ পড়াশোনার মাঝে মাঝে তোমাদেরকে আসলে মোটিভেট করতে হয়। তো সেই কাজটা আমরা করব। তোমাদের সকল জিজ্ঞাসা, তোমাদের সকল জানাশোনা সব কিছু নিয়ে আমরা তোমাদের সাথে জুমে সেশন করব। অ্যান্ড এটা আমরা চেষ্টা করব তোমাদের সাথে যত বেশি বেশি করে করা যায়। আচ্ছা, গাইডলাইন সেশনস মানে আমি কিন্তু আরও একটা জিনিস বুঝি, সেটা হলো যে আমি যখন ভার্সিটি কোর্সে ক্লাস নিতাম বা অন্য কোর্সে ক্লাস নিছি, তখন স্টুডেন্টরা দেখা যাচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে, বায়োলজিকে গুরুত্ব দেয় না, কিন্তু আমার ক্লাসে সবচেয়ে বেশি স্টুডেন্ট ক্লাস করে। কেন ক্লাস করে? এর কারণ হলো আমি একটু সহজ করে পড়াই, একটু তোমরা যেরকম মাটির কাছে আসো, আমি তোমাদের মাটির কাছে গিয়েই পড়াই আর কি। সো খুব অসাধারণ বয়স, অসাধারণভাবে আমি পড়াই না, জাস্ট তুমি যেভাবে দরকার আমি সেভাবে পড়াই। তো আমার ক্লাসে পোলাপানরা আসতো, কেন আসতো? তারা ফিল করতো পিস, আচ্ছা ম্যাথ করতেছি, ফিজিক্স করতেছি, কেমিস্ট্রি করতেছি, মাথা শুধু আউলাইয়ে গেছে। সো ক্লাসও যে গাইডলাইন ক্লাস বা পিসফুল ক্লাস হইতে পারে সেটা আমি দেখছি তোমাদের মধ্যে, এটা আমি করি নাই, বাট তোমরা ফিল করতে পারছো, এইটা একটা। আর গাইডলাইন্স মানে অনেক কিছু কিন্তু বোঝায়, বুঝছো? যেমন তোমরা যখন এক্সাম দিবা, এক্সাম কোন মাসে হবে? ইঞ্জিনিয়ারিং হ্যাঁ, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই ডিসেম্বর থেকে সামনে ফেব্রুয়ারি। ওকে। মানে ব্যাপারটা হলো যে তোমার কোনো একটা এক্সাম চলতেছে, এক্সামের সময় ধরো যাক ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে, তুমি ঢাকা শহরে আছো, তখন আমরা তোমার বলবো যে এই সময়টা একটু এইভাবে থাকো। আমরা তোমার বলবো পরীক্ষার হলে পেনটা কেমন নিয়ে যাওয়া উচিত, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। তার মানে আমরা ছোট থেকে বড় সব বিষয় নিয়েই কথা বলবো না। এই জিনিসগুলো তোমাকে চান্স পেয়ে দেবে, ব্যাপারটা চান্স পেয়ে দেবে না। ব্যাপারটা হচ্ছে যে ছোট ছোট জিনিসগুলো একটা বড় ডিফারেন্স ক্রিয়েট করে, বাটারফ্লাই ইফেক্টের মতো। সো গাইডলাইন সেশনে অ্যাকচুয়ালি টপাররাই থাকবে। গাইডলাইন সেশনে আমাদের যারা স্টুডেন্ট, যারা আমাদের সাথে কানেক্টেড ফিল করে, ওই মানুষগুলো আসবে, এসে তোমাদের বলবে যে কীভাবে প্রপার ইউজ করা যায়। আর আমার মনে হচ্ছে যে আমরা অনেক কথা বলতেছি, ওদিকে একজন দাঁড়ায় আছে এবং মাঝে আমরা মানুষটাকে ভাই একটু ডেকে নিয়ে আসি। আচ্ছা, ও একটু কথা বলুক। ও Yes, মাঝে মধ্যে আমাদের কথা চিন্ময় বলে। ভাইয়াকে একটু ডেকে নিয়ে আসবো। চিন্ময় ভাইয়া লাইকটা মানে এরপরে এখন ভাইয়া চিন্ময় ভাইয়া কন্টিনিউ করবে। তো বাকি যে স্লাইডগুলো আছে সেগুলো তো আমাদের চিন্ময় ভাইয়া দেখাবে, এবং লাস্টে অবশ্যই আবার আমরা সবাই জয়েন করবো চিন্ময় ভাইয়ের সাথে। চিন্ময়, তুমি তো দূরে আছো, একটু পাশে দাঁড়াও তো দেখি। হ্যাঁ ভাইয়া শুনতে হ্যাঁ, একটু তুমি পাশে দাঁড়াও, যে আমি তোমার পাশে একটু দাঁড়াই। আচ্ছা হ্যাঁ একটু ভাইয়া দূরে সরেন আর কি, গায়ে গরম লাগতেছে আর কি। বড় একটু সরে দাঁড়াবো না? ওকে ভাই, সো চিন্ময় ভাইয়া So, বলি আর কি, এখানে একটা জিনিস একটু অ্যাড করি গাইডলাইন সেশনের ব্যাপারে। আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে গাইডলাইন যখন আমরা চিন্তা করি, তখন আসলে আমি নিজেও আসলে অনেক কোর্স পরিচালনা করেছি, কিন্তু এরকম গাইডলাইন আমরা কখনো দেই নাই, বা আমরা বলেছি গাইডলাইন দিব, সেটা হয়েছে যে আমরা একটা হয়তো জুম কল করেছি বা একটা মিট কল করেছি, করার পরে স্টুডেন্টদের কাছ থেকে প্রশ্ন নিয়েছি, আমরা উত্তর দিয়েছি আর কি, মোটিভেশনাল কিছু সেশন ছিল। এবার গাইডলাইন বলতে বেসিক অ্যাকচুয়াল গাইডলাইন, যেরকম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি আর কি। সো আমরা কোর্সের কখন তোমাদের আসলে টাইম ম্যানেজমেন্টটা শেখা দরকার সেটা নিয়ে গাইডলাইন দিব। তারপরে কোর্সের প্রথম উইকেই আমরা একটা গাইডলাইন সেশন রাখবো, যেখানে আমরা বলবো যে কোর্সের কন্টেন্ট গুলো তোমরা কিভাবে ইউজ করবে, মানে তোমরা ক্লাসগুলো কিভাবে ব্যবহার করবে, ক্লাসের স্লাইড কখন ব্যবহার করবে, কখন কোনটা ব্যবহার করবে, কতটুকু ক্লাস নোট করবে, কতটুকু ক্লাস নোট করবে না, A to Z। মানে তোমাদের জাস্ট আমরা বলে দিব যে তোমরা এতটুকু করবে, এতটুকু করবে না, ঠিক আছে? সো এই ব্যাপারও গাইডলাইন থাকবে। ইভেন কোর্সের মিড সেশনে অনেকে দেখবা যে অনেক জায়গায় অফলাইন এক্সাম দিয়ে তোমরা প্যারা খেয়ে যাবা এবং ভালো মার্কস আসবে না, সেখান থেকে ভালো মার্কস কেমনে তুলতে হবে, A to Z। মানে কোর্সের আমরা ডাইরেক্টরে এবার এরকম চিন্তা করেছি যে কোর্সের কখন কোন মোমেন্টে তোমার যে সাপোর্টটা দরকার হয়। হ্যাঁ, আমরা তো জানি যে কোন মোমেন্টে কি সাপোর্ট দরকার হয়, কখন তোমাকে শিখতে হবে যে তুমি কোন কোন ম্যাথ করবা আর কোন কোন ম্যাথ স্কিপ করবা, কখন তোমাকে শিখতে হবে যে পার্শিয়াল মার্কিং এর জন্য তুমি কতটুকু লিখলে এনাফ। সো যতক্ষণই যা তোমাদের আলাদা করে শেখার দরকার হয়, এগুলো আসলে ক্লাসে কিন্তু বলা হয় না, বা ক্লাসে যদি বলতে বলা হয় তাহলে সেক্ষেত্রে হয় কি যে সময় নষ্ট হয়, এবং তোমাদের একটা বদভ্যাস আছে, তো তোমরা আসলে ক্লাস দেখো না, তোমরা আসলে স্লাইডটা দেখেই চলে যাও। সো আমাদের প্রপার গাইডলাইন গুলো তোমাদের কাছে পৌঁছায় না। এবং সবচেয়ে মজার বিষয় যে আজকে যেটা ছিল, ভাইরা দেখাইছে যে সিরিয়াস প্রিপারেশন নেয় 7 থেকে 8,000 স্টুডেন্ট, এবং তোমার কি বলে যে সিট আছে কিন্তু কাছাকাছি। সো তুমি চিন্তা করছো, তুমি যদি সিরিয়াসলি লেগে থাকো তাহলে কিন্তু ইজিলি একটা জায়গায় চান্স পাওয়া সম্ভব, অসম্ভব কিছু না। আমরা কিন্তু একদম ডেটা ড্রিভেন, আমরা তথ্য
মানে দেখাচ্ছি আর কি তোমাদের। সো গাইডলাইন গুলোতে আমরা সেটাই এনশিওর করার চেষ্টা করব, যেন আমরা চাচ্ছি সেসব স্টুডেন্ট আমাদের কাছে ভর্তি হবে যারা আমাদের গাইডলাইন গুলো প্রত্যেকটা মোমেন্টে মেনে চলবে। ঠিক আছে, সো এরপরে যদি আমরা যাই, এইখানে দেখতে পাচ্ছ ফিজিক্স ডিপার্টমেন্টে ইস্তিয়াক কবির রাতুল, আর ফিজিক্স এর ফাউন্ডার, এবং রাজশাহীর অফলাইনে সবচেয়ে বেশি স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে সে বরাবর পড়িয়ে আসছে। আমার কথা বিশ্বাস না হলে তুমি রাজশাহীর ডেটা দেখতে পারো। ঠিক আছে, তো যারা আমার কথা বিশ্বাস করতে পারবে না শোনো, তারা দেখবা যে আমি কোনো ডেটা ড্রিভেন কথা বলছি কিনা। আমি কখনো কোনো ডেটা ছাড়া কোনো কথা বলিনি, এটা মনে রাখো। যারা আমার ক্লাস করে তারা জানো। সো আমি একদম ডেটা ড্রিভেন কথাই কিন্তু বলতেছি, এগুলা তো পাওয়া যায় বা বোঝা যায় ডেটাগুলো। সো আমি নেব এবং রাতুল নেবে, এবং এক্ষেত্রে আমরা দুজন মিলেই পুরো কোর্সটা, পুরো সাবজেক্টটা আমরা কিন্তু কভার করছি, খুব ভালো মতো কভার করবে। এবং আমরা সমন্বয়টা এভাবে করব যেন তোমাদের কাছে মনে হয় যে তোমরা একজনেরই কন্টেন্ট পড়তেছো। আমরা ওইভাবে সমন্বয় করব। আমরা এমন না যে রাতুল একভাবে পড়ায় আমি আরেকভাবে পড়াবো, যে দুইজনের মধ্যে তুমি মনে করো যে তোমার মনের মধ্যে একটা উটকো একটা কম্পারিজন চলে আসবে, এটা আমরা হতে দিব না। ঠিক আছে, আমরা যেটা করব সেটা হচ্ছে দুজন মিলে কম্বাইন করে পড়াবো, যেন তোমার মনে হবে যে হ্যাঁ একই প্রেজেন্টেশন বা একই ক্লাস হচ্ছে, জাস্ট দুইটা টিচার আমাদের ক্লাস নিচ্ছে। আমরা সেটা এনশিওর করব। এর পরবর্তীতে আমি একটু দেখিয়ে দেই আর কি, ভাইয়াদের তো সবাই তোমরা চেনো। কেমিস্ট্রিতে সৈকত আব্দুল্লাহ ভাইয়া কেমিস্ট্রির কিং আর কি। হ্যাঁ, কেমিস্ট্রির কিং, সম্রাট যাই বলো, বাংলাদেশের সবাই জানো তোমরা। এখানে আসলে তোমাদের কাছে রিভিউ চাইলে ভাইয়ার নাম সব জায়গায় আসে। সো ভাইয়াকে নিয়ে কিছু বলার নাই। সো ভাইয়া সম্পূর্ণ কেমিস্ট্রি ক্লাস একা নিবেন, সম্পূর্ণ কেমিস্ট্রি। ঠিক আছে, আমি এটা হরফ করে বলতে পারি, কোন এর থেকে তুমি উনার ক্লাস একা পাইতা না। সম্পূর্ণ উনি ভাগ করে নিচ্ছে না, একা। কথা বুঝছো? একা নিচ্ছে। সো এটা এক বড় একটা অ্যাডভান্টেজ তোমাদের জন্য। এর পরবর্তীতে ম্যাথমেটিক্স এর জন্য ফারদিনের কথা প্রথমত ভাইয়ারা বলে ফেলেছে। তো ফারদিন আমারও স্টুডেন্ট ছিল 20-21 ব্যাচে, মানে 20-21 করোনার টাইমে আমার কাছেও পড়েছে, এবং তখন থেকে আমি ওকে চিনি খুব ভালো মতো। ফারদিনের ব্যাপারটা যেটা সারপ্রাইজিং লেগেছে আমার কাছে, যে সে স্টুডেন্ট থাকা অবস্থায়, সে মানে ইন্টার স্টুডেন্ট থাকা অবস্থায় সে জুনিয়রদের পড়াচ্ছিল। ফ্যান্টাস্টিক ছিল, এবং ওর ক্লাসগুলো, ওর ক্লাসের থ্রো গুলো বা ওর ক্লাসের যে বোঝানোর যে ক্ষমতা অস্বাভাবিকভাবে ভালো। তোমরা হয়তো তাকে চেনো না, কিন্তু তোমরা চিনে যাবা, এইটুকু আমি বলতে পারি। তোমরা দ্রুতই চিনে যাবা ফারদিনকে। এবং তখন তোমরা আজকে মারামারি করতেছো না, অমুক ভাই সেরা তমুক ভাই সেরা। ফারদিনের তরফ থেকে যদি কোনো মারামারি হয়, তাহলে ফারদিন এবং আমার থেকে কেউ খারাপ হবে না, কারণ আমরা স্টুডেন্টদের কখনো শেখাই না তো তোমরা মারামারি করবা। ঠিক আছে, মারামারি করা স্টুডেন্টরা কিন্তু চান্স পায় না। সো ওই দিকে যেও না ভাই, চান্স কিন্তু হবে না। শান্ত থাকবা, যতটুকু পড়াতে বলবো পড়বা, এবং যখন তোমরা চান্স পেয়ে যাবা তখন তোমরা ক্রেডিট দাও, তখন আমরা ভালো লাগবে ওই মোমেন্টে। চান্স প্রাপ্ত স্টুডেন্টের কথা শুনতে তখন ভালো লাগে। ঠিক আছে, ওই মোমেন্টে বললো ভাই, তার আগে নো, একটা কথাও কিন্তু বলা যাবে না অমুক ভাই সেরা তমুক ভাই সেরা, বলা যাবে না। ঠিক আছে, দেখো আমরা কিন্তু বলি, আমরা কোর্সের প্রচারণার ক্ষেত্রে বলি, কারণ মার্কেটটা এখন এমনই হয়ে গেছে, সবাই বলে, আমাদের বলতে হয়, কিন্তু স্টুডেন্টদের মধ্যে এটা থাকা ঠিক না। তোমরা পড়বা, যার পড়া যার কাছে ভালো লাগে তার কাছেই পড়বা। সো ম্যাথমেটিক্স নিয়ে গেল ভাইয়া, রাজীব ভাইয়া, এক নামে সবাই চেনে, এবং ভাইয়ার ক্লাস এককভাবে পাচ্ছ। ঠিক আছে, আমাদের এই কোর্সে বায়োলজির জন্য যতটুকু লাগে ভাইয়া একা পড়াবেন, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কিন্তু এটা। ঠিক আছে, এবং এর পরবর্তীতে আমাদের আর্কাইভের যে ব্যাপারটা, আর্কাইভ নিয়েও আমাদের কথা আছে। কথাটা হচ্ছে, আমি তোমরা যেহেতু কম্প্যারিজন পছন্দ করো, আমি একটা কম্প্যারিজন দেই, ডেটা ড্রিভেন কম্প্যারিজন। ডেটা ড্রিভেন কম্প্যারিজনটা কিরকম? তোমরা আর্কাইভ, পিসিএম এর যে আর্কাইভটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, সেটা তোমরা বিভিন্ন জায়গায় 23 ব্যাচেরও পাবা তোমার পছন্দের টিচারের। কিন্তু আমরা যারা যারা আর্কাইভ দিচ্ছি পিসিএম এর, আমরা সবাই জানি আমরা কন্টেন্ট নিয়ে রেগুলার ঘাটাঘাটি করি। রেগুলার মানে রেগুলার। আমি 24 ব্যাচে যে ক্লাস নিয়েছি, 25 ব্যাচে এসে তার চেয়ে অবশ্যই বেটার ক্লাস নিব, তার চেয়ে বেটার কন্টেন্ট ডেলিভারি দিব। সো কয়েক জায়গায় কিন্তু 23 ব্যাচের ক্লাস দেওয়া আর্কাইভ দেওয়া হবে, আমরা সেটা দিব না। আমাদের প্রত্যেকের 24 ব্যাচের সম্পূর্ণ আর্কাইভ আছে, মানে আমরা লেটেস্ট আর্কাইভ দিচ্ছি, বুঝছো? একদম লেটেস্ট আর্কাইভ তোমরা পাচ্ছ, সবচেয়ে বেস্ট ভার্সনের আর্কাইভটা তোমরাই এই কোর্সে পাবা। এবং রাজীব ভাইয়ের ক্ষেত্রে যদি বলি, রাজীব ভাইয়ের ক্ষেত্রে একটা ক্রেজ আছে রাজীব ভাইয়ের, সেটা হচ্ছে হোয়াইট বোর্ডের বায়োলজি, অস্বাভাবিক লেভেলের ভালো। এবং ভাইয়ার কথাগুলো যখন বলতেছিলেন তখন আমার সেই করোনার টাইমের কথাগুলো মনে পড়তেছিল।
করোনার টাইমে রাজীব ভাইয়া বায়োলজি হেটার্স যখন চালাচ্ছিলেন তখন সবাই ভক্ত ছিল যে রাজীব ভাই হোয়াইট বোর্ডে কি কি পড়াচ্ছেন, হোয়াইট বোর্ডে কি। তখন কিন্তু স্মার্ট বোর্ডের অতটা প্রচলন হয়নি। প্রথমে আমি নিজেও হোয়াইট বোর্ডে পড়িয়েছি। হ্যাঁ, আমাদের যে ফারদিনও পড়ানো শুরু করেছে হোয়াইট বোর্ডে। আমরা হোয়াইট বোর্ডের টিচার। স্মার্ট বোর্ড তো নতুন জিনিস, পরে এসেছে, কিন্তু হোয়াইট বোর্ডে রাজীব ভাইয়া যত সুন্দরভাবে আঁকিয়ে পড়াতেন, অস্বাভাবিক লেভেলে ভালো ছিল। আমরা বায়োলজির ক্ষেত্রে ভাইয়াকে রিকোয়েস্ট করে তার হোয়াইট বোর্ডের ক্লাসগুলো জোগাড় করার চেষ্টা করেছি। এখন ভাইয়া কতটুকু সদয় হবেন আমি জানি না, কিন্তু আশা করি ভাইয়া হোয়াইট বোর্ডের ক্লাসগুলো আমাদের দিবেন এবং হোয়াইট বোর্ডের ক্লাসগুলোই আমরা স্টুডেন্টদের দিতে পারবো আর্কাইভ হিসাবে। এবং এরপরে আমরা একটা স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট করছি, যেখানে হচ্ছে আমরা একটা পাবলিক এক্সাম নিব আলটিমেট ইঞ্জিনিয়ার্স নামের। এবং এই এক্সামটা জাস্ট কয়েকদিন পরে 7ই ফেব্রুয়ারি রাত 7টা বাজে হবে, ঠিক আছে? এবং এই এক্সামে কি কি থাকছে না থাকছে এটা নিয়ে আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি, তাই না? অনেকগুলো স্লাইড টেনে ফেলছে আর কি। সো এক্সামে কি হবে না হবে সেটা নিয়ে ভাইয়ারা এখন তোমাদের ব্রিফ করবেন। ভাইয়ারা প্লিজ। সো এই আলটিমেট ইঞ্জিনিয়ার্স যে এক্সামটা আছে এটা একটা পাবলিক এক্সাম হবে তোমাদের জন্য। তো এই এক্সামটা আসলে কেন নেওয়া একটু শুনো, একটু বলে দিই তোমাদেরকে যে তোমরা অনেকেই আছো যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিবা কিনা, তোমার মধ্যে ডাউটস আছে যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার মতো আমি যোগ্য কিনা। তো আসলে আমরা এরকমই একটা পরীক্ষা নিব যার মাধ্যমে আমরা হচ্ছে তোমাকে এই জায়গাতে গুছাই দিব, মানে তোমাকে বুঝাবো যে তুমি আসলে কত % মার্কস পাইলে তোমার জন্য সেফ, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো। হ্যাঁ, তো সেটা আমরা তোমাকে বুঝাই দেবো এই পরীক্ষাটা নেওয়ার মাধ্যমে, এবং এটা নেওয়ার মাধ্যমে তুমি নিজেও আইডেন্টিফাই করতে পারবা তুমি আসলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ক্যাপাবল কিনা। বুঝা গেছে? তো এই জন্য আমাদের আসলে এই পরীক্ষাটা নেওয়া, যেখানে আসলে তুমি তোমার নিজেকে জাজ করবা, তুমি বুঝবা যে আসলে আমার জন্য ইঞ্জিনিয়ারিং নেওয়ার প্রিপারেশন নেওয়াটা ঠিক হবে কিনা। আমি জানি তোমাদের ম্যাক্সিমামেরই এখনই প্রিপারেশন কমপ্লিট হয়নি, এইচএসসি প্রিপারেশন, আমরা জানি সেটা। তোমার সামনে আরও সময় আছে, সেই সময় তুমি পুরো প্রিপারেশন কমপ্লিট করবা, সেটাও আমরা জানি। বাট তোমার এখন যে প্রিপারেশনটা আছে, যতটুকু প্রিপারেশনই তোমার আছে, সেই ততটুকু প্রিপারেশনেই তুমি একটা পরীক্ষা দিবা এবং সেখান থেকে তুমি নিজেকে জাজ করবা যে তোমার কতটুকু, আমরা বলে দিব যে এত থেকে এত পার্সেন্টেজ হলে তোমার জন্য নেওয়া ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা সেফ। যে প্রিপারেশন আছে সেটা দিয়ে নিবা, তোমাকে এক্সট্রা কিছু করতে হবে না, এখন আর এক্সট্রা কোনো প্রিপারেশন তোমাকে এখন নিতে হবে না। এই পরীক্ষাটা জাস্ট তুমি অ্যাটেন্ড করো। এখানে অ্যাটেন্ড করার মাধ্যমে আমরা জাস্ট দেখবো যে তুমি আসলে কোন অবস্থায় আছে তোমার প্রিপারেশনটা, এবং তোমার জন্য এখান থেকে নেওয়াটা ঠিক হবে কি হবে না সেটা আমরাই তোমাকে সাজেস্ট করে দিব। বোঝা গেছে কিনা? সো হ্যাঁ, তো আমরা তোমাকে সেটা বলে দিব, সব কিছু তোমাকে বলে দিব। এই এক্সামটাতে সবাই পার্টিসিপেট করবা, যারা লাইভ দেখতেছো তোমার ফ্রেন্ডদেরকেও বলবা, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে সবাইকে বলবা যেন হচ্ছে এই পরীক্ষাটাতে পার্টিসিপেট করে, কারণ নিজেকে জাজ করার একটা মোক্ষম সময় হচ্ছে এখন। পরীক্ষা দিতে গেলে কি টাকা দেওয়া লাগবে? পরীক্ষা দিতে গেলে টাকা দেওয়া লাগবে না, বরং পরীক্ষাটা দিলে তুমি কিছু পেতে পারো। হ্যাঁ, যারা পরীক্ষা দিবে তোমাদের প্রত্যেকেই চেষ্টা করবো আমরা কিছু না কিছু তোমাদের জন্য রাখার, সেটা হোক ভালোবাসা, হোক টাকা, হোক হোয়াট এভার ইট ইজ, বাট কিছু না কিছু ভাইয়াদের দিক থেকে তোমাদের জন্য থাকবে। আচ্ছা, এক্সামটা সবাই দিও, হ্যাঁ? যারা মেডিকেলে প্রিপারেশন নিচ্ছ তারাও দিও, কারণ আমি তো তোমাদের বায়োলজিতে কিছু ম্যাথ করিয়েছি, যদিও আমি বায়োলজিটা দিব নাকি বায়োলজি একটু দেই না, বায়োলজি দিব না, একবারে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হবে। বাট এক্সট্রা একটা কোশ্চেন পেপার আমি দেওয়ার ট্রাই করবো যেখানে বায়োলজির কিছু ম্যাথ থাকবে। পার দিনকে টেক্কা দেওয়া লাগবে এখন। ক্লাস স্টার্ট ভাইয়া, তুমি বলো। সো ক্লাসটা আমরা স্টার্ট করব হচ্ছে আমাদের মার্চের সেকেন্ড উইক। ওকে, মার্চের সেকেন্ড উইক থেকে, যে সামনের মাস, তো আমরা জানিয়ে দিব, রুটিনটা পাবলিশ করে দিব খুব দ্রুতই তোমাদেরকে। সো মার্চের সেকেন্ড উইকে আমাদের ক্লাস স্টার্ট হবে এবং আমরা ফার্স্ট ফেজে তোমাদের অনেকগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা তোমাদের কভার করে রাখবো। এতে যেটা হবে, তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাবে এসএসসির পরপর, তখন সময়টা অনেক কম থাকে। যেমন এই বছরই কিন্তু কুয়েটের ভর্তি পরীক্ষা অনেক তাড়াতাড়ি সবার আগে হয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু অল্প সময় থাকে, এই জন্য তোমার প্রিপারেশনটাকে যেন তুমি আগে থেকে আসলে গুছিয়ে রাখতে পারো। দ্যাটস আমরা কয়েকটা অধ্যায় তোমাকে এমনভাবে পড়াবো যেন তোমার একাডেমিক, তুমি তো সামনে এসএসসি পরীক্ষা দিবা, রাইট? তো তোমার একাডেমিকের জন্য প্রিপারেশনটা কমপ্লিট হয়, একই সাথে যেন তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটাও কমপ্লিট হয়। তো আমরা সেভাবে তোমাদেরকে পড়াবো। এই ফার্স্ট পেজের আমাদের টার্গেটই থাকবে তোমাদের একাডেমিকের পাশাপাশি ইঞ্জিনিয়ারিংটাকেও কভার করে ফেলা। কয়েকটা অধ্যায়ের উপর আমরা তোমাদেরকে আগে থেকে অ্যাডভান্স করে রাখবো। এতে তুমি যখন ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন, যখন তোমার মেইন প্রিপারেশন ফেজটা শুরু হবে, তখন তুমি অন্যদের থেকে অনেক অ্যাডভান্টেজে থাকবে, অন্যদের থেকে অনেক তুমি আগায় থাকবা।
ওকে, সো এবছর আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করব, তোমাদেরকে আগে থেকে অ্যাডভান্স প্রিপারেশন নেওয়া রাখবো আমরা। ওকে, সো কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে 10,000 টাকা, রাইট? না, কোর্স ফিটা এখন হচ্ছে 6,000 টাকা। সো এটা তোমরা 6,000 টাকা এই কোর্সটাকে পারচেস করতে পারবা। তো রাতুলের পক্ষ থেকে, তুমি তো রাজশাহী থেকে আসছো, গেস্ট মানুষ, ঢাকা আসছো, তো সারা দেশের স্টুডেন্টদের জন্য কোনো ডিসকাউন্ট থাকবে কিনা রাতুল? রাখা তো উচিত ভাই। রাখা উচিত? হ্যাঁ, রাখা উচিত। তোমার পক্ষ থেকে কিছু রাখা উচিত? আমার পক্ষ থেকে রাখা উচিত। আচ্ছা, তো সেটা কি? লিখে দেন ভাই। একটু লিখে দাও তাহলে একটু তুমি। লিখে দিই। ওকে, মোটা করে লিখি, না দেখতে দেখতে পারবে না। হ্যাঁ, একটা দিন ভাই। তো সবাই শোনো, তোমরা অল্প কিছুদিনের জন্য যে কোনো মুহূর্তে হয়তো আমরা অফ করে দিতে পারি। GEM, ওমা, না এটা তো তোমার বোর্ডার, এই বোর্ডের মধ্যে। হ্যাঁ আমার বোর্ডে উল্টা দিক দিয়ে হাত দিলে আসলে মুছে যায়। তো GEMS 25, জেমস 25, এই কুপনটা যদি তোমরা প্রোমোর জায়গায় অ্যাপ্লাই করো তাহলে তোমরা 1,500 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে 1,500 টাকা যদি ফ্ল্যাট ডিসকাউন্ট পাও, তাহলে এখান থেকে 1,500 টাকা যদি মাইনাস যায়, এই কুপন কোড ভ্যালিড থাকা অবস্থায় তোমরা 4,500 টাকায় কোর্সটা কিনতে পারবে। ঠিক আছে? তো জেমস 25 এই কুপন কোডটা ইউজ করে তোমরা 4,500 টাকায় কোর্সটা কিনতে পারবা। কুপন কোডটা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে আর কি, তাই তোমাদেরকে আমরা অনেকেই তোমরা মেসেজ মানে কমেন্টে জানতে চাইছো যে কতদিন পর্যন্ত কুপন কোডটা ভ্যালিডিটি থাকবে, এটা আমরা বলছি না আর কি। ঠিক আছে? সো এটা মোটামুটি শিওর থাকো যে যে ক্লাস শুরু হওয়ার পরে আর কুপন কোডের আমরা আমরা একটা ডেট তারপর বলে দিব পোস্টের মধ্যে যে কুপন কোড কতদিন তোমরা ইউজ করতে পারবা। আচ্ছা, আমার স্টুডেন্টরা যদি ভুল করে, যারা এই কুপন কোডটা ইউজ করবে, তারা ডিসকাউন্ট পাবে কিনা? অবশ্যই পাবে। কাস্টমাইজড একটা কুপন আছে আমার জন্য, তারপরও তোমরা এটা ইউজ করতে পারো। আর তোমরা যদি কেউ চাও তাহলে আমি বায়োলজি হার্স গ্রুপে দিয়ে দিব কাস্টমাইজড কুপন, যেটা দিলেও তোমরা ভালো একটা ডিসকাউন্ট পাবা। আর আমরা কি ওদেরকে আর্কাইভ ক্লাসগুলো যা আপ হয়েছে দেখাই দেবো একটু? ওকে, সো এটা দেখাই দিই। হ্যাঁ, আমাদের আর্কাইভ ক্লাসগুলোর ওয়েবসাইটে গেলেই তোমরা ওইখান থেকে দেখতে পাবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, সো আর্কাইভ ক্লাসগুলো অলরেডি ওয়েবসাইটে আপলোড করা আছে। সো যারা এখনই যুক্ত হয়ে যাচ্ছ, তোমরা এখনই কিন্তু আমাদের ওয়েবসাইটে গেলে আর্কাইভ ক্লাসটা দেখতে পারবা। তো তার জন্য আমাদের বন্দি পাঠশালার যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাকে একদম হোম পেজের মধ্যে গেলেই তুমি আসলে আমাদের কোর্সটা পেয়ে যাবা। তো কোর্সে তুমি যখনই কোর্সে তুমি হচ্ছে পারচেস করবা, পারচেস করার পরেই তুমি কিন্তু আর্কাইভ ক্লাসগুলোর অ্যাক্সেসটা পেয়ে যাবা। তো এখন থেকেই তুমি কিন্তু আর্কাইভের প্রিপারেশন নিয়ে নিতে পারো। এবং আমরা কিন্তু খুব দ্রুতই আর্কাইভ ক্লাসের উপরে বিভিন্ন ধরনের এক্সাম কন্টেস্টের আয়োজন করতে যাচ্ছি, যেখানে অনেক ভালো অ্যামাউন্টের প্রাইজ মানি থাকবে তোমাদের জন্য, অনেক গিফটস থাকবে শুধুমাত্র আর্কাইভ ক্লাসগুলোর উপরেই। যেহেতু আমাদের ক্লাসটা শুরু করবো আমরা আরও 1 মাস পর, তো এই 1 মাসে তোমাদের জন্য অনেক টাস্ক থাকবে, অনেক ইভেন্টস থাকবে, অনেক গেম থাকবে। তো সেগুলোতে তোমরা যদি পার্টিসিপেট করতে চাও তাহলে এখনই তোমরা জয়েন করে ফেলো, কারণ আর্কাইভ ক্লাসের উপর কিন্তু এক্সামগুলো খুব রিসেন্টলি আমরা শুরু করে দিব, খুব সুন শুরু করে দিচ্ছি। আমরা লাইভ Okay. আমরা শেষ করব। চিন্ময়কে একটু ডাকি। হ্যাঁ, ওকে, চলে আসো, আমরা চিন্ময়কে একটু কানেক্ট করি। আচ্ছা ভাই, আমি একটু ছোট্ট একটু কথা বলতে অবশ্যই চাই। ফারদিন, আমাদের ছোট মানুষ ফারদিনই আজকে শেষ করবে। আমাদের শুরুটা আমি করেছি, ছোট মানুষ হয়েও রাজীব ভাই থেকে আমি শুরু করেছি, বাট রাজীব ভাই আপনি পারমিশন দিলে আমরা আসলে ফারদিনকে দিয়ে আসলে আমাদের লাইফটা সেশনটা আজকে শেষ করতে চাই। দেখা যাচ্ছে চিন্ময় ভাইয়াকে। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, তো এখানে একটু অ্যাড করি আর কি, শেষ কথা আমার। হ্যাঁ ভাই, আমি একটু লম্বা আর কি, তো যাই হোক, শেষ কথা হচ্ছে যে তোমাদের জন্য আমরা এমন একটা কোর্স নিয়ে আসতেছি, আমরা তোমাদের পয়সা উসুল 1 সপ্তাহের মধ্যেই করে দিব। তোমরা 1 সপ্তাহ পর যে রিভিউটা দিবা সেটা আমরা প্রচার করব, এবং তোমরা নিজেরাই বলবা যে কোর্সটা কিনা তোমাদের পয়সা উসুল হয়েছে কিনা। 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। সো পয়সা উসুল তো হবেই, পয়সা নিয়েও চিন্তা না, চিন্তাটা হচ্ছে তোমরা চান্স পাবা কিনা। সেটাই বললাম, আমাদের কাছে আমরা চাচ্ছি না অনেক হাজার স্টুডেন্ট ভর্তি হোক, আমরা সেটা চাই না, কারণ তোমরা গাইডলাইন মানতে পারবা না, তোমাদের মধ্যে অনেকেরই সেটা দম নাই। সো যাদের দম আছে তারাই আসবে আমাদের কাছে, আমরা জানি। এবং দমদার স্টুডেন্টদের কে আমরা ঘষে মেজে হীরা বানাবো এবং তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় তোমাদেরকে পৌঁছে দেব। দ্যাটস ইট। এবং এটা আমরা অনেক বছর ধরে করে আসছি এবং এটা আমরা কন্টিনিউ করতেই থাকবো। এবছর লাকিলি আমরা একত্রিত হতে পেরেছি। সো আগে যদি আমরা 2টা হীরা বানাতে পারতাম, এবার আমরা অনেকজন মিলে 10টা হীরা বানাতে পারবো। ঠিক আছে? সো আমার কথা এখানেই শেষ। আমাদের ফারদিন এখন বিদায়ী ভাষণ দিয়ে আমাদের লাইভটা এন্ড করবে। বিদায়ী ভাষণ, হ্যাঁ, দেওয়ার সুযোগ পেয়েছি, অনেক ভালো লাগছে। তো একটা
মানে ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় স্টুডেন্ট নিয়ে কাজ করি, তো আমি যখনই কথা বলবো সবসময় আসলে এমন কথাই বলার চেষ্টা করি যেটা আমাকে যে দেখছে তার যেন উপকার হয়। তো একটা কথা বলবো, সেটা হচ্ছে অপরচুনিটি বারবার আসে না। বারবার তুমি এইচএসসি পরীক্ষা দিতে পারবে না, বারবার বুয়েটে পরীক্ষা দিতে পারবে না, বারবার মেডিকেল সেকেন্ড টাইম আছে, বাট ওই সেকেন্ড টাইমের পর আর তুমি কিন্তু মেডিকেলে পরীক্ষা দিতে পারবে না। অপরচুনিটি কিন্তু তোমার লাইফে যখন আসে সেটাকে গ্র্যাব করতে হয়। এই যে অনলাইন যে কোর্সটা এখানে নামছে, তুমি দেখবে এখানে ক্লাস ভালো কন্টেন্ট পাচ্ছ, এক্সামের ভালো ব্যবস্থা পাচ্ছ, এবং এক্সাম দেওয়ার পর তুমি কিন্তু আসলে বিভিন্ন রকম উপহার পাচ্ছ। তোমাদেরকে আসলে এক্সামে আকর্ষিত করার জন্য অনেক কাজ কিন্তু আসলে করা হচ্ছে। খুবই অসাধারণ একটা সিস্টেমের মধ্য দিয়ে তোমাদের কিন্তু এই কোর্সটা রান করা হবে। এইটা কিন্তু অসাধারণ একটা অপরচুনিটি। অনলাইন জগৎ আসার পরেই কিন্তু আসলে এই অপরচুনিটিগুলো কিন্তু আসলে পাওয়া যাচ্ছে। তুমি জাস্ট চিন্তা করো, এই লেভেলের কন্টেন্টগুলো অনলাইন না আসলে, অফলাইন ক্লাস যদি হতো, এই যে কোর্সের ফি, এটা তোমার 3 গুণ 4 গুণ করা লাগতো। কোর্সের ফি 3 গুণ 4 গুণ করা লাগতো, লিখে রাখো। কিন্তু অনলাইনে এসে দেখো তোমার কোর্স ফি কিন্তু অনেক কমে গেছে। এটা একটা অসাধারণ অপরচুনিটি তোমাদের জন্য। এই অপরচুনিটিগুলো আসছে, গ্র্যাব করো, সবাই গ্র্যাব করো, ঠিক আছে? ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। তো এই বলেই আমি আসলে আমার কথা শেষ করতে চাই। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের ক্লাসে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ।